আচ্ছা। তো আমি সবগুলা পাঠিয়ে দিব তোমাদেরকে। জাস্ট টু হ্যাভ এ হাইলাইটস। আমরা কি শিখবো ক্লাউড কম্পিউটিং কোর্স থেকে সিসি 472 সেকশন 2। তো আমরা প্রথম যেভাবে আমরা কোর্সটাকে সাজাই লাইক প্রিভিয়াস, বাট কিছু কিছু কন্টেন্ট আমি ধরো আগের ক্লাসগুলো থেকে চেঞ্জ করবো টু ফিট দ্য কারেন্ট নিডস বা কারেন্ট রিকোয়ারমেন্টস। সো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন অফ দ্য কোর্স কিভাবে কাজ করে, কোর্সে কি কি করাবো আমরা। দেন আমরা আমরা যেটা করি হচ্ছে দুইটা বা দুইটার বেশি আমরা কুইজ নিব, সো দ্যাট উই ক্যান টেক অ্যাট লিস্ট বেস্ট আউট অফ টু, অথবা তিনটার মধ্যে থেকে দুইটা থেকে বেস্ট নিলাম। সো দুইটা কুইজ থাকবে, একটা মিড টার্ম আর একটা ফাইনাল। সো কোয়েশ্চেনগুলো আমরা পরে ডিসকাস করবো। মোর অন দি থিওরিটিক্যাল সাথে ইটস লাইক ইউ নিড টু ডিসকাস এ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, কেস স্টাডিজ, হ্যাঁ, প্রবলেম সলভিং এন্ড এভরিথিং। আর আমরা যদি একটু পেস ভাবে আগাইতে পারি, কিছু বলতে কেউ? আচ্ছা, তো আমরা যেভাবে আমি যদি পেস ভাবে আগাতে পারি, সো হোয়াট উই ডু ইজ লাইক আমরা এডব্লিউএস এনশিওর নিয়ে আমরা গো থ্রু করবো এবং ওখানে আমরা কিছু কাজ করবো, সো দ্যাট ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং। সো তিনটা ক্লাসের পরে আমরা একটা কুইজ নিব, হ্যাঁ, ফার্স্ট কুইজ, আবার তিনটা ক্লাসের পর কুইজ। সো এটা হচ্ছে উইক 1, উইক থেকে 5, 6 আমরা কি করবো, we'll talk more about SaaS, PaaS, and IaaS, right? Software as a service, platform as a service, infrastructure as a service. আমরা ইন ডিটেলস পড়বো প্রত্যেকটা একটা দেড়টা করে আমরা we will go more on that. And second হচ্ছে আমরা মাইগ্রেটিং টু দ্য ক্লাউড, কেন মাইগ্রেশন ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, সিকিউরিটি কনসার্ন, যে why why is there any security concern about clouds and others, অথবা কেন এটা দরকার, and ক্লাউড ইকোনমিক্স, যে ক্লাউড কম্পিউটিং এ আমরা যেতে গেলে হোয়াট আর দ্য ইকোনমিক্যাল ফ্যাক্টর, মানে শুধু কি স্টোরেজ সার্ভার নাকি ইকোনমিক্যাল ফ্যাক্টর আছে। দেন উই উইল গো থ্রু মোর অন AWS and Azure. সো আমরা AWS and Azure এর what they are working, কিভাবে কাজ করে, এবং আমরা কিছু হ্যান্ডস অন দেখাবো, সো দ্যাট ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড মোর অন ইট। আচ্ছা, তারপরে হচ্ছে বিল্ডিং এ বিজনেস কেস, কেন ক্লাউড যে যাবে কাস্টমার, সো সেটার জন্য। সো এনি কোয়েশ্চেন সো ফার, কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, না স্যার। সো লেটস গো স্ট্রেট টু আপনার স্ট্রিমটা কি একটু ল্যাগ করতেছে স্যার? সো আমি এখানে সানডে হবে না, এটা জাস্ট টিউসডে হবে। সো আমরা প্রথমে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার এখন হচ্ছে যে উইক 1 to 3 সানডে সানডে, হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবর। এটা প্রবলি স্যার কোর্স আউটলাইন কি হচ্ছে না। সরি,
আমার কথা শোনা যাচ্ছে? Can you hear me? Yes, sir. Yes, sir. Yes, sir. Sorry, problem. There is a problem in the internet. আচ্ছা, so let's start. স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। So Yes, sir. perfect. So আমরা we will go through about that. So introduction of the course. Basically, we will learn what are the technologies, tools for cloud computing. এটা কি cost effective কিনা, why it's scalable, কেন এটা merge with different computing. আর এই ক্লাসের মধ্যে I'll try to explain more on the experience what we are having currently অথবা previously cloud computing, because I also work in cloud computing area or cloud services. So I'll try to provide you all the experience what we have, what we had so far. আচ্ছা, এখানে এটা মাইনর কোর্স ক্রেডিট 3 লেকচার আওয়ার 45। একটা বইয়ের কথা বলা আছে ডিস্ট্রিবিউটেড ক্লাউড কম্পিউটিং, এটা আমি পাঠিয়ে দিব, বাট we will follow more on the sheet cell. আসসালামু আলাইকুম স্যার। Awesome. কোর্স আউটলাইনটা স্যার আমাদের সাথে শেয়ার করবেন। আমি সবই শেয়ার করে দেবো ক্লাসের পরে। ওকে, সো যারা আমাকে চিনো না বা those who know me for the first time, আমার নাম হচ্ছে নাশিদ। সো আমিও আইবি স্টুডেন্ট ছিলাম, 2001 এ গ্রাজুয়েট। সো I'm still an alumni. ওকে, অ্যান্ড সো আমি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট, তোমাদের 5th ব্যাচ আইবি। সো আই জয়েন্ট 97, আমার আইডি ছিল 971089, এখন স্টিল মনে আছে। আর আইবির শেষ করার পরে আই জয়েন গ্রামীণ ফোন অ্যান্ড দেন বাংলা লিঙ্ক। সো গ্রামীণ ফোন বাংলা লিঙ্কে 17-18 বছর কাজ করেছি আইটিতে। দেন একঘেয়েমি একটু লেগে গেছে যে আসলে তখন দেখতেছি আসলে কোনো সেরকমভাবে এক্সপোজ অথবা লেটসে শিক্ষার রাস্তা কম হয়ে যাচ্ছে 16-17 বছর মানে দুইটা কোম্পানিতে। সো আই প্ল্যান টু মুভ টু আ স্টার্ট আপ অর্গানাইজেশন। সো দুইটা স্টার্ট আপ কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স 2.5 years ফ্রম 2016 to 2018, 2 বছর মতো। দেন আমরা ফর্ম করে আমার কিছু এক্স কলিগকে নিয়ে আমরা ফর্ম করি ক্লাউড ক্রিয়েটিভ। সো ক্লাউড ক্রিয়েটিভ আমরা ফর্ম করি 2018-এ। আর আমি এটা পাশাপাশি যেমন এখানে একজন ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি আইবিতে ফর দ্য লাস্ট 3 years। ওকে, অ্যান্ড আরেকটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করার চেষ্টা করছি, অ্যান্ড ইটস বিন অলমোস্ট 2.5 years প্রফেশনাল স্পিকার্স বাংলাদেশ। সো ওয়ার I work as co-founder and co-chair. And IB'র পরে I did MBA in marketing from AIB. So these are all about me. আর আমরা ক্লাউড ক্রিয়েটিভ, বেসিক্যালি আমরা একটা ক্লাউড সার্ভিস কোম্পানি, বাট we are call ourselves a startup. So আমরা স্টার্টআপ অর্গানাইজেশন, আমরা বেসিক্যালি টেকনোলজি প্রোভাইড করি। আমরা ক্লাউড সার্ভিসের পাশাপাশি ইআরপি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যানালিটিক্স, পাওয়ার বিআই, কাস্টমাইজ ট্রেনিং, সিকিউরিটি ট্রেনিং এন্ড সিকিউরিটি সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। আর আমরা ক্লাউড নিয়ে কাজ করছি ফর অলমোস্ট অনেক বছর ধরে। সো মাই এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ক্লাউড সার্ভিসেস উইথ অ্যামাজন ক্লোজলি ফ্রম 2016, অ্যান্ড দেন অ্যামাজনের পাশাপাশি মাইক্রোসফট এজুর অথবা মাইক্রোসফট টিমের সাথে 2-2.5 বছর ধরে। সো দিস আর অল অ্যাবাউট মি। এখন লিস্ট অফ দ্য সার্ভিসেস। ওকে, সো লিস্ট অফ দ্য সার্ভিসেস এর ক্ষেত্রে তোমাদের কাছে মনে আসতে পারে যে আসলে ক্লাউড কম্পিউটিং তো অনেকেই বলতে পারো যে হোস্টিং সার্ভিস, রাইট? সো হোস্টিং সার্ভিসের মধ্যে কোনটা আসলে শুধু কি হোস্টিং সার্ভিস আর এনি আদার এলস? সো অল দ্য লিস্ট আমি এখানে কিছু মেনশন করেছি, সবগুলাই আসলে ক্লাউড কম্পিউটিং এ ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভিস দিয়ে চলে, অথবা সবগুলোর জন্যই ক্লাউড সার্ভিস দরকার। লেটস সে আর্কাইভিং, ইউ নো হোয়াট আর্কাইভিং ইজ? আর্কাইভিং লাইক পিটিভি আর্কাইভ বলে, অথবা পুরান অনেক আগের ফাইলগুলোকে আর্কাইভ হিসেবে রাখা হয়, সেটাকে আর্কাইভিং। অথবা এখন ডেটার পরিমাণ যেভাবে বাড়তেছে, রাইট? সো এভরিথিং ইজ প্রডিউসিং ডেটা। টিভি, ফ্রিজ, এসি পর্যন্ত ডেটা প্রডিউস করে। সেই সব গিগাবাইট, টেরাবাইট অফ পেটাবাইট অফ ডেটা কীভাবে স্টোর করা যায়? সো আমি একটা ভিডিও পরে শেয়ার করবো, অ্যান্ড দেন উইল মুভ অ্যাহেড যে এত বড় বড় স্টোরেজ সলিউশন ক্লাউডে রাখলে কীভাবে সম্ভব আমরা এটাকে অ্যাক্সেস করা। অ্যান্ড দেন হচ্ছে স্টোরেজের প্রাইস সবসময় ক্লাউডে কম। এটা ছাড়া ব্যাকআপ, রিস্টোর,
মানে হচ্ছে ব্যাকআপ রিস্টোর করতে গেলে ক্লাউড সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নতুন টেকনোলজি লাইক ব্লকচেইন, বিজনেস অ্যাপ্লিকেশন, কন্টেইনার্স, এর মধ্যে কেউ আছো যারা বলতে পারবো আমাকে কন্টেইনার বলতে কি বোঝাও? কেউ আছো কন্টেইনার জানো? কন্টেইনার সার্ভিস কি? Sir, I haven't used it before, but I think it's like a wrapper for the files of your program, like a specific program to provide a service. না, তা না। আচ্ছা, কন্টেইনার হচ্ছে যে কন্টেইনার সামথিং লাইক যে আহ, জাহাজের মধ্যে শিপ ক্যারি কন্টেইনার, রাইট? অনেক দূর থেকে কন্টেইনার ক্যারি করে। ইভেন তোমার শিপ ক্যারি করার পরে ওই কন্টেইনারগুলো অ্যাড করা হয় হচ্ছে ট্রেনের সাথে। সো বড় বড় কন্টেইনার, এখন দেখবা কন্টেইনার দিয়ে অনেকে অনেকগুলা দোকান টোকানও তৈরি করে। সো কন্টেইনার ইজ এ চাঙ্ক অফ, ধরো একটা ট্রেনের কন্টেইনার বা বগি বলে না, এক একটা কন্টেইনার ভাগ করা হয়। সো কন্টেইনার সার্ভিস হচ্ছে যে ধরো তুমি কোনো কাজ করতেছো, সো ওই সার্ভিসের মধ্যে কন্টেইনার বেস হলে তোমার সবাই এটার সাথে ডিপেন্ডেন্ট না। কোনো কিছু দরকার হলে একটা কন্টেইনার থেকে কাজ করে নিলে অ্যান্ড দেন ইউ মুভ টু দ্য ক্লাউডস অথবা আদার সার্ভিসে। সো তখন মানে একটা সার্ভিসের জন্য সবাই এফেক্টেড হবে না। সো দিজ আর কন্টেইনার বেস সার্ভিসেস ওয়াইডলি ইউজ বাই মেনি কোম্পানিজ, বাংলাদেশেও ইউজ করে। কন্টেন্ট ডেলিভারি লাইক ইউটিউব, তারপর নেটফ্লিক্স, সবাই কন্টেন্ট ডেলিভারি করে। ইউটিউব ইজ এ রোবাস্ট কন্টেন্ট ডেলিভারি। ইউটিউব বোধহয় চলে, ইউটিউব ডেফিনেটলি যেহেতু গুগলের প্রোডাক্ট, সো গুগল জিসিবি ক্লাউডে চলে। নেটফ্লিক্স মোস্টলি রানিং অন অ্যামাজন। কিছু সার্ভিস হতে পারে মাইক্রোসফটে রান করে কিনা, আমি নট শিওর। ডেটাবেস মাইগ্রেশন মানে হচ্ছে এক ডেটাবেস থেকে আরেক ডেটাবেসে কেউ ইউজ করছে পোস্টগ্রেস থেকে মাইসিকিউএল থেকে পোস্টগ্রেস, নোসিকিউএল থেকে আদার ভার্সনে। এই সমস্ত সার্ভিসগুলো ক্লাউডে চলে। ডেটা লেক্স অ্যানালিটিক্স মানে বিরাট বিরাট, তোমরা বিগ ডেটার নাম শুনতেছো। তো বিগ ডেটা সাথে সাথে ডেটা লেক্স আসে যেখান থেকে তোমার ডেটাগুলোকে পাস করা হয়, এগুলোও চলে হচ্ছে ক্লাউডে। ডেভঅপস, ডেভেলপমেন্ট অপারেশন, এটা খুব ওয়াইডলি পপুলার, হাইলি হাইলি এক্সপেন্সিভ। যারা হচ্ছে ডেভঅপসে কাজ করে, দে আর ভেরি এক্সপেন্সিভ পার্সন ইন টার্মস অফ দেয়ার নলেজ অ্যান্ড স্যালারি। সরি ফর মাই ঠান্ডা লাগার কথা। সো ই-কমার্স অল দ্য ই-কমার্স প্ল্যাটফর্ম কিন্তু রানিং অন দ্য ক্লাউড। আচ্ছা, সো বিকজ ছোট বড় সময় তোমার ই-কমার্সের যখন তখন দরকার হয়, একটা বিরাট অর্ডার আসলো অথবা পিক সময়টাতে লোকাল সার্ভার বা অন প্রেমিসিস, আমরা পরে কথা বলবো, ওইসব জায়গাগুলোতে আসলে ই কমার্স মোস্টলি চলে হচ্ছে ক্লাউডে। ইফ আই সে মোস্টলি, দ্যাটস গট বি রং। অলমোস্ট এভরি ই কমার্স ক্লাউডে চলে। যে কোনো কিছু হতে পারে, এটা লিনড, ডিজিটাল ওশন, ভলটিয়ার, এডাব্লিউএস, অ্যাজর, এনি এরিয়াতে হ্যাঁ চলতেছে। হাই পারফরমেন্স কম্পিউটিং, এইচপিইউ, এইচপিসি, মোস্টলি হাই পাওয়ার কম্পিউটিং। Hello. গুলাও চলে ক্লাউডে। হাইব্রিড আর্কিটেকচার, ইন্টারনেট অফ Sir, থিংস, I মডার্ন। think you got disconnected much. আমি শুনতে পাচ্ছি না, আবার বলো, তোমার ইকো হচ্ছে কথা। স্যার ল্যাগ হয়েছে, আপনার কথা শোনা যায় না মাঝখানে। ও আচ্ছা, আমার কথা শোনা যায় না। সেটা হচ্ছে যে লাইক ওয়েবসাইটস, সার্ভারলেস কম্পিউটিং, হ্যাঁ, স্যার মডার্ন। এইচপিসি পরে স্যার কেটে গিয়েছে স্যার। আচ্ছা হ্যাঁ, সো হাই পারফরমেন্স কম্পিউটিং, হাইব্রিড ক্লাউড, ইন্টারনেট অফ থিংস, modern applications, everything running on the cloud. Websites, highly scalable architectures, everything running on the cloud, right? So এখন আমি একটু জাস্ট ভিডিও শেয়ার করবো, তোমরা যদি দেখতে পারো আমাকে বলবা। তো এটা হচ্ছে যে ধরো অনেক অনেক কোম্পানি আছে, তোমরা কি গিগাবাইট অফ ডেটা শুনছো, তোমরা টেরাবাইট অফ ডেটা শুনছো, রাইট? সো আমেরিকা বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে অনেক অনেক কোম্পানি আছে গিগাবাইট অফ ডেটা নিয়ে ইউজ করে, পেটাবাইট অফ ডেটা নিয়ে ইউজ করে। এখন তাদেরকে যদি তোমার ক্লাউড সার্ভিস বা ক্লাউডে মুভ করতে হয় তাহলে তো অনেক বছর লাগবে। সেই জন্য তখন কি করা যায়? সো অ্যামাজন একটু আগে ধরো 2018-এর দিকে একটা সার্ভিস লঞ্চ করে, স্নো মোবাইল অ্যান্ড আদার্স। সো আমি যে শেয়ার করতেছি,
Let's have a look. Number of সাউন্ড কি পাচ্ছ? জি স্যার পাবো। Yes, sir. Yes, sir. Okay. number of our customers said, well, this is great if I have hundreds of petabytes or dozens of petabytes. What about if I have exabytes of data? We have a lot of customers who have exabytes of data. When we started AWS, the notion of an exabyte of data just seemed completely out there. Like an exabyte of data, it's so big. Today, an exabyte of data is a lot more commonplace. You'd be surprised how many companies, large enterprises and successful startups, given the way they collect data, have exabytes of data. They say, well, I love snowball edges, but if I have an exabyte of data, I'm going to need like 10,000 of those snowball edges. And that's probably too many for us to want to manage. So is there something you can do that allow us to move exabytes of data so we can leverage the cloud as well? So we thought about that, though, and that was a tricky one. And the first thing that came to mind was we're going to need a bigger box. Introducing AWS Snowmobile. So Snowmobile is a 100 petabyte container. It comes affixed to a 45-foot long container and truck. The way it works, we'll drive the truck up to your data center. We'll take the snowmobile affixed to the trailer. We have power and network fiber that will connect to your data center, fill her up, and then the truck will come back, put the trailer back on the truck, and we'll move it back to AWS. If you think about the idea of moving an exabyte of data from on-premises anywhere, but especially the cloud, if you basically assign a 10 gigabit per second line to it, which is pretty reasonable, it would take you about 26 years to move an exabyte of data from on-premises to the cloud. Using 10 snowmobiles, it would take you a little less than 6 months. That's a pretty huge difference. And that makes, you would not believe how many companies now have exabytes of data that they want to move to the cloud because they want to take advantage of the storage services that we have. And they want to take advantage of the database services that we have. And they want to take advantage of the huge number of analytics services we have and the AI services we have. But moving exabytes of data before it was completely unreasonable and impossible, 26 years, less than 6 months with Snowmobile. Customers are going to be pretty excited about this one. Right. So, এবং এটা বাংলাদেশে নাই, হ্যাঁ। সো বাংলাদেশে যেটা তোমার এত পরিমাণ ডেটা এখনো হয় নাই, বাট অন্যান্য দেশে ইন্ডিয়াতে মনে হয় এটার থেকে একটু ছোট ভার্সন আছে, একটা বক্স আসে, হ্যাঁ, একটা ব্রিফকেসের মতো, সেই ব্রিফকেসের মধ্যে ডেটাগুলো আসে। এটা মোস্টলি ইউজ করা হচ্ছে ইউরোপে আর আমেরিকাতে, হ্যাঁ। সো বাট দিস ইজ ওয়ার্ডলি ইউজ। সো আমি দেখাতে চাচ্ছিলাম যে আসলে এত পরিমাণ ডেটা এখন আসলে অনেক কোম্পানি ইউজ করতেছে, এন্ড ডোন্ট থিঙ্ক যেটা ইউজ করছে না, এবং এই ডেটাগুলোকে ক্লাউডে মাইগ্রেট করতে গেলে সো অলমোস্ট লাইক 10টা এরকম ট্রাক দিয়ে 26 ইয়ার্সের জায়গায় 6 মাস লাগছে, which is pretty comprehensive. So I was like pretty surprised যে ওরা actually solution দিচ্ছে হচ্ছে কি physically dataটা transfer করে। হ্যাঁ, সেম জিনিস আমি থট করছি, তো ট্র্যাক দিয়ে কোনো একটা কিছু মিন করতেছিল। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে তোমার যা করে সেটা হচ্ছে যে তোমার নর্মালি ধরো এর থেকে কম ডেটা হলে
ওদের একটা সার্ভিস আছে, এটা তো ধরো স্নো মোবিল, আর একটা হচ্ছে বোধহয় স্নোবল। স্নোবল স্নোবল ইয়েস, স্নোবল প্রবলি হচ্ছে তোমার একটা ব্রিফকেস সার্ভিসেস। আমি তোমাদেরকে সেটা শেয়ার করতেছি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। রাইট। সো স্নোবল হচ্ছে এরকম ব্রিফকেস সার্ভিসেস। এটা হচ্ছে একটা স্টোরেজ সার্ভিসেস। হ্যাঁ, সো স্টোরেজ সার্ভিসেস এটা হচ্ছে যেমন ধরো 126 বিট অফ এনক্রিপশন থাকে। তো নর্মালি যেটা হয় যে তোমার এরকম পরিমাণ ডেটা, এখানে একটা ক্যাপাসিটি আছে ডেফিনেটলি, ওই ট্রাকের কন্টেনারের মতো পেটাবাইট অফ এক্সাবাইট অফ ডেটা না। সো এখানে ধরো অনেক গিগাবাইট অথবা পেটাবাইট অফ ডেটা। সো তুমি যখন অর্ডার করবা, এটা ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে এখনো ওরকম হয় নাই। সো এটা করে কি, ওরা ধরো ডিএচএল বা ওদের কোনো কুরিয়ার সার্ভিসে, বা যেহেতু এডাব্লিউএস হচ্ছে অ্যামাজনেরই, সো করে পাঠায় দেয়। অথবা তুমি কোনো একটা কনসালটেন্টের সাথে আনতে পারো, বাট উইচ ইজ এক্সপেন্সিভ। সে এসে ডেটা সেন্টারের সাথে তো এরকম 6টা বা 7টা লাগবে, অথবা 1টা 2টা ডেটা এরকম স্নো বলকে নিয়ে ডেটা সেন্টারের সাথে কানেক্ট করে। আমরা অনেকে ডেটা সেন্টার কি জিনিসটা জানি না, বাট উইল কাম আপ লেটার অন ডেটা সেন্টার অন প্রেমিসিস এগুলো কি। বাট যেটা মনে করো যে ডেটা সেন্টার হচ্ছে যে লোকাল সার্ভার, যেমন আইবির একটা ডেটা সেন্টার আছে। হ্যাঁ, আইবি সার্ভার রুম আছে। তো ওরকম সার্ভার রুমে লেটস আইবির কাছে ডেটা আছে গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট অফ ডেটা। এটাকে আইবি ক্লাউডে মুভ করতে চায়। সো এরকম একটা আসবে, এটা ক্লাউড, এটা পুরোটা কপি হবে এবং আবার এটাকে শিপ করে দেওয়া হবে এডাব্লিউএস এর কোনো একটা রিজনে, লেটস সিঙ্গাপুর অথবা মুম্বাই রিজনে, এন্ড তারপর ওখানে ইনজেক্ট করে ওই ডেটা সেন্টারে মুভ করা হবে। এর থেকে যদি বড় বক্স লাগে তখন তোমার আসবে। যেমন ধরো এইখানে স্নো মোবাইল এইচ, হ্যাঁ, এরকম আছে। সো পেটাবাইট অফ ডেটা আর কম্পিউট হাই পাওয়ার, এটা হচ্ছে এক্সাবাইট অফ ডেটার জন্য মোস্টলি ইউজ হয়। রাইট। সো মুভিং এহেড। আচ্ছা, এখন তো আমরা এটা বুঝলাম। সো কি কি সার্ভিসগুলা চলতেছে, কি কি জিনিসগুলো হচ্ছে। এটা ছাড়াও যেমন ধরো 2020 একটা র্যাঙ্কিং আছে। তো যেমন ধরো 2020-তে প্রোগ্রামিং স্কিল, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো র্যাঙ্কিংয়ে কে কে আগে আছে। জাভাস্ক্রিপ্ট ইজ লাইক ahead, then Python, Java, Go, TypeScript, C++, and everything. The reason I'm showing is all the language are, এখন যেসব ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কথা বলা হচ্ছে সবগুলাই সে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন তৈরি করার কাজে লাগে। পাইথন দিয়ে বয়ডলি ইউজ হয়। আমরা বেসিক্যালি আমাদের কোম্পানিতে পাইথন এবং ডটনেট ইউজ করি। সো উই হ্যাভ ডেভেলপার্স ইউজিং পাইথন অ্যান্ড ডটনেট। আর এটা ছাড়াও এই যে ল্যাঙ্গুয়েজগুলো বলতেছি এখানে, এটা হচ্ছে 2021 এটা এখনো আসে না, শেষ হয়নি। 2020 এতগুলো ল্যাঙ্গুয়েজ, যা ল্যাঙ্গুয়েজ সবগুলো হচ্ছে ক্লাউডে, মানে ইউ ক্যান কোড ইন ক্লাউড, রাইট? সো এরকম কিছু না যে ক্লাউড শুধু হোস্টিং সার্ভিস, আমাদের এই কোডগুলো করা যাবে না। নো, দ্যাটস রং কনসেপ্ট। অল দ্য ল্যাঙ্গুয়েজেস আর ক্লাউড নেটিভ। তুমি সফটওয়্যার তৈরি করতে পারো এসব ল্যাঙ্গুয়েজে রানিং অন দ্য ক্লাউড। আচ্ছা, তাহলে আমরা এখন ডেফিনেশনে চলে যাই। সো এটা একটা কিছু ফানি কার্টুনস আমি অ্যাড করার চেষ্টা করছি। যে কেউ বলতেছে যে ও আচ্ছা, অনেকগুলা ফাইল স্টোর করা দরকার, একটা বেলুনে করে ক্লাউডে পাঠিয়ে দিচ্ছে স্টোর করার জন্য। আবার শিপগুলা এরকম করে শুয়ে আছে। সো এই শিপগুলা দেখে বলছে ও আচ্ছা, আমরাও সবগুলো মনে হচ্ছে ক্লাউডের মতো। আবার এলিয়েন লেটসে একটা সময় ইয়েতে বা আটতে আসছে, আসার পরে দেখছে কোনো লোকজন নাই। সো একজন বলছে ও প্রবলি দে মুভ টু দ্য ক্লাউড। সো there are a lot of stuff in cloud computing and others, but what is exactly the cloud computing? Okay? So ক্লাউড কম্পিউটিং এর মধ্যে একটা থাকা দরকার ম্যান্ডেটরি। আমি একটা খুব নর্মাল আর্কিটেকচার আই এম শোয়িং ইউ অফ। সেটা হচ্ছে সার্ভার্স। সার্ভার থাকে, সবার এখানে আইডিয়া আছে হোয়াট ইজ সার্ভার মিনস। ভার্চুয়াল ডেস্কটপ অথবা ভার্চুয়াল মেশিনস, সফটওয়্যার প্ল্যাটফর্মস, কোন সফটওয়্যার প্ল্যাটফর্ম, এটা ডটনেট, পাইথন অ্যান্ড আদার্স হতে পারে। অ্যাপ্লিকেশনস, তুমি যে অ্যাপসগুলোকে চালাবা, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রানিং অন দ্য ক্লাউড। স্টোরেজ অ্যান্ড ডেটার মধ্যে তোমার স্টোরেজ অ্যান্ড ডেটা কম্বাইন করে, এই পুরোটাকে কম্বাইন করে একটা আছে ক্লাউড সার্ভিসেস বা ক্লাউড কম্পিউটিং আসে। এখন এখানে যদি এন্ড ইউজার হয় যারা সিপিইউ ইউজ করতেছে, এন্ড ইউজারগুলো হচ্ছে ল্যাপটপ ইউজ করছে, কেউ
ট্যাব ইউজ করতেছে, কেউ কেউ মোবাইল ফোন ইউজ করছে, তারা একটা রাউটার থ্রু কানেক্টেড করে এবং রাউটার থেকে সুইচে আসার পরে এখানে কানেক্টেড হচ্ছে। হ্যাঁ, সো ক্লাউড কম্পিউটিং যদি এটা আমার বেসিক আর্কিটেকচার হয়, এটা ডেফিনেটলি ইন্টারনেট থ্রু হয় কানেক্টেড হচ্ছে। আমরা যদি একটু ডিটেল ডেসক্রিপশনে যাই, সো ক্লাউড কম্পিউটিং ইজ এ জেনারেল টার্ম ফর ডেলিভারি হোস্টেড সার্ভিস ওভার দ্য ইন্টারনেট। হ্যাঁ, হোস্টেড সার্ভিস যদি তুমি হোস্ট করতেছো ওভার দ্য ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং enable companies to consume compute resources, virtual machines, VM, storage and application, utility, just like electricity. Um, and cloud computing কানেক্ট করতেছে তোমার হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশন ডেটা সেন্টারের সাথে, এবং ওয়াইন দিয়ে কানেক্ট করা হচ্ছে নেটওয়ার্ক ক্যাপাবিলিটি বা কানেক্টিভিটি থাকতেছে। সফটওয়্যার প্রোগ্রাম, যে কোনো সফটওয়্যার গুলা ইনস্টল, রানিং অথবা নেটওয়ার্কিং রিসোর্স সবকিছুই চলতেছে হচ্ছে ক্লাউডে। আচ্ছা, এখন এই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখানে বলা হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ইজ সামথিং যে আমাদের ইলেকট্রিসিটিগুলো কিরকম, তুমি এসি শীতকালে এসি ছাড়া হয় আমাদের কম, সো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটি বিল কিন্তু আসে কম। আমরা কোথাও একটা কক্সবাজারে চলে গেলে, এখন তো সবাই হেভি লোকজন এখন কক্সবাজার যাচ্ছে, সিমস লাইক বাংলাদেশে করোনাই নাই। হ্যাঁ, সো ধরো কক্সবাজারে চলে গেছে কেউ ছুটিতে, তো তখন বাসায় সবাই সবকিছু বন্ধ করা, টেলিফোন টেলিফোন বলছেন, এসি, ফ্যানস, লাইটস। তো সেই সেই কয়েকদিনে কিন্তু ইলেকট্রিসিটি বিল কম আসবে। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ যে ইলেকট্রিসিটি বিল তুমি যতটুকু ইউজ করবা ততটুকু তোমাকে দিতে হবে। সো ক্লাউড কম্পিউটিং ইজ দ্য সেম, তোমার যতটুকু তুমি ইউজ করবা ততটুকু তোমাকে দিতে হবে, যতটুকু তুমি ইউজ করবা না ততটুকু তোমার দেওয়া লাগবে না। সো স্টোরেজ সলিউশন, যেটা আমরা বলতেছিলাম স্টোরেজ লাইক গুগল ড্রাইভ অ্যান্ড আদার্স, যেহেতু গুগল ড্রাইভ তো 15 GB ফ্রি, তুমি ইউজ করো না করো তোমার সাথে 15 GB আসতেছে। এখন ধরো তোমার 15 GB পরে তুমি ইউজ করলা, অথবা নর্মাল একটা ক্লাউড সার্ভিসে যখন স্টোরেজ সলিউশন ইউজ করা হয়, সেই স্টোরেজ সলিউশনে তোমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে তুমি যখন ডেটা রাখবা, রাখার জন্য তোমাকে ওখানে পয়সা দিতে হয়, বাট যখন তুমি ডেটাগুলোকে নামাবা বা ডাউনলোড করবা তখন তোমাকে পেমেন্টের ব্যাপার আসে। কিন্তু ডেটা যদি তুমি শুধু রেখে দাও, ডিপোজিট করে রাখো, তাহলে দেখবা ডেটাগুলা ডিপোজিটের জন্য খালি পয়সা দিতে হবে, বাট ডাউনলোডের জন্য না। আচ্ছা, আমরা একটু 5 মিনিটস অথবা 5 মিনিটস না, 1 মিনিটে পজ দিব, একটু আজান হচ্ছে। ওকে, সো জাস্ট 1 মিনিট। আমরা একটু 1 মিনিট একটা পজ নিচ্ছি। ওকে স্যার। Okay, sir. Okay. আর কোনো কোয়েশ্চেন সোফার? Any question? So basically, what are the common characteristics of cloud computing? Common characteristics. আচ্ছা, সো কমন ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষজনের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, রাইট? সো ক্লাউড কম্পিউটিং এর জন্য
ক্যারেক্টারিস্টিক্স মানে কি, কেন এটা ক্লাউড কম্পিউটিং নিয়ে চলে। সো ক্লাউড কম্পিউটিং এর বেসিক্যালি বা ক্লাউড সার্ভিসের বেসিক্যালি যেটা আমি বলছিলাম, পে পার ইউজ, মানে যতটুকু তুমি ইউজ করবা ততটুকু তুমি পে করবা। সো পে পার ইউজ অথবা পে অ্যাজ ইউ গো অথবা অ্যাজ পার ইউ গো অথবা পে অ্যাজ ইউ গ্রো, মানে তুমি যতটুকু ভিএম নিবা, ভার্চুয়াল মেশিন নিবা অথবা তোমার ইনফ্রাস্ট্রাকচার রান করবা ক্লাউডে, ততটুকু তুমি ইউজ করবা। ইলাস্টিক ক্যাপাসিটি, কেউ কি বলতে পারবা ইলাস্টিক ক্যাপাসিটি মানে কি? ইলাস্টিক ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল, হ্যাঁ ফ্লেক্সিবল, হ্যাঁ। সো ইলাস্টিক ক্যাপাসিটি মানে হচ্ছে তোমার যখন দরকার তুমি এটাকে এক্সপ্যান্ড করতে পারবা, হ্যাঁ। ফ্লেক্সিবল আছে, হ্যাঁ অফকোর্স ফ্লেক্সিবল। তুমি যখন দরকার তুমি তখন এক্সপ্যান্ড করতে পারবা, যখন দরকার নাই তখন তুমি আবার এটা শ্রিঙ্ক করে ফেলতে পারবা, ইলাস্টিক, হ্যাঁ। সো এই ক্লাউডের ক্ষেত্রে ইলাস্টিক ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেই জন্য বলছেন যে লট অফ ই কমার্স কোম্পানিজ, লোকাল কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানি ইউজ দ্য ক্লাউড সার্ভিস অ্যান্ড সেলফ সার্ভিস ইন্টারফেস। সেলফ সার্ভিস ইন্টারফেস মানে এটার জন্য নিজে নিজেই অ্যাকাউন্ট ওপেন করা যায়। অল ইউ নিড টু হ্যাভ লাইক ক্রেডিট কার্ডস অথবা তোমরা যদি কেউ ইউজ করে থাকো তোমাদের স্টুডেন্টদের জন্য $100 করে বোধহয় মাইক্রোসফট এশর দিয়ে রাখে। তো ওখানে দেখবো খালি ইউজার নেম পাসওয়ার্ড দিলেই কিন্তু অলরেডি কাজ করা যাচ্ছে। Sir, $300 the AWS, huh? তোমাদেরকে Not for students. I mean, someone need to apply that you need to explore their, infrastructure. Then if you get selected, then you can get $300 to use their infrastructure. হ্যাঁ হ্যাঁ দ্যাটস ট্রু, বাট আমি বলছি যে স্টুডেন্টদেরকে দে গিভ লাইক মাইক্রোসফট এশর থেকে $100 দেয়, আর AWS থেকে ইটস নট অনলি $300। সো আমরা ওইটাকে বলি ধরো পিওসি বা প্রুফ অফ কনসেপ্টস। সো ইটস সামথিং লাইক কোন একটা অর্গানাইজেশন লেটস সে $1,000 দরকার, হ্যাঁ, ফর রানিং দেয়ার সার্ভিসেস, চেক করতেছে যে হ্যাঁ আমি ক্লাউডে যেতে পারি কি যেতে পারি না। So এমন হয়েছে, so we work for a couple of companies, more than $1,000 we provided from AWS just to make sure যে তাদের প্রবলেমগুলো ক্লাউডে যাতে না হয়, and they're really have a plan to move ahead to the cloud, তারা ক্লাউডে যেতে চায়। So $300, হ্যাঁ যেটা বলছো রাইট, বাট it's a non limit, like যখন যেটা দরকার we can also provide. So আমরা বেসিক্যালি কাজ করি as a partner with AWS and Azure. So we get a lot of like credits and others. So going back to the point, so এখানে যেটা হচ্ছে সেলফ সার্ভিস মানে হচ্ছে you can also use, তুমি নিজের মতো করে তুমি তোমার সার্ভারগুলোকে ভিএমগুলোকে আপ করতে পারো, ইউ নট ডিপেন্ডেন্ট উইথ আদার্স। তুমি AWS কে ফোন করলা, হ্যাঁ হোয়াটসঅ্যাপে ফোন করতে গেছো, কালকে হোয়াটসঅ্যাপ রাতের বেলা ডাউন ছিল, হ্যাঁ আর তো ফোন করা হলো না। So এরকম না, সেলফ সার্ভিস মানে হচ্ছে you have the portal platform, username and password. So you can log in to AWS or Azure or any other cloud services, be it on Linux, Voltier, DigitalOcean, everything. So it's more or less every time, everywhere সবাই হচ্ছে self services নিজে থেকে ইউজ করা যায়। Resources are virtualized. Virtualized mean হচ্ছে তুমি যখন তখন বাড়াতে পারবা, হ্যাঁ virtualized বাড়াতে পারবা, ফিজিক্যাল না। ফিজিক্যাল হলে তোমার সবসময় কিনতে গেলে তো ইউ স্পেন্ড মোর অন দি প্রাইসিং। সো রিসোর্সেস আর ভার্চুয়ালাইজ। আচ্ছা, তো এই গেল হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমরা একটু ফিচার্সগুলো দেখবো, ফিচার্সগুলো দেখার পরে উইল মুভ অ্যাহেড টু তোমার একটা ভিডিও। Sir, I had a question. বলো। Sir, is VPN a part of cloud computing? রাইট, এই সেম কোয়েশ্চেনটা আমাকে গত ক্লাসে একজন জিজ্ঞেস করছিল। সো ইটস আ কমন কোয়েশ্চেন। VPN ইটস নট এ পার্ট। VPN হচ্ছে কি, তুমি নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN হ্যাঁ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্লাউড সার্ভিসের মধ্যে আছে, হ্যাঁ, বাট VPN মোস্টলি ইউজ হয় তুমি কীভাবে ডেটাটাকে অ্যাক্সেস করবা। যখন ধরো একটা সময় ফেসবুক বন্ধ ছিল অনেক বছর আগে, তখন মানুষজন কোথাও VPN থ্রু হয়ে কানেক্ট করতো, রাইট? সো VPN হচ্ছে তোমার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তুমি কীভাবে তুমি ইনফ্রাস্ট্রাকচার সাথে কানেক্ট করবে। হ্যাঁ, কোনো সময় আমি যখন ধরো লেটসে গ্রামীণ ফোন বা বাংলালিংকে কাজ করতাম, সো আমরা কানেক্ট করতাম VPN থ্রু হয়ে, হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশনগুলো, বিকজ ইটস এমপ্লয়ীদের ক্ষেত্রে মোর সিকিউর হিসেবে কানেক্ট করতাম। আবার তুমি ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে তোমার ধরো
অ্যাপ্লিকেশন যেগুলো রান করে সেগুলো ভিপিএন থ্রু হয়ে কানেক্ট করে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আবার ভিপিএন এর মধ্যে সাইড টু সাইড ভিপিএন আছে, ক্লায়েন্ট টু সাইড ভিপিএন আছে, মোর অফ দ্য ক্যারেক্টার্স আছে। সো ভিপিএন ইজ নট এ ক্লাউড সার্ভিস বাট এটা কম্পোনেন্ট ক্লাউড সার্ভিসের। এবং ভিপিএন তোমার ক্লাউড সার্ভিস ছাড়াও অন প্রেমিসিস বা লোকাল সার্ভারের ক্ষেত্রে ভিপিএন ইউজ হয় টু কানেক্ট ডিফারেন্ট সার্ভার্স কম্পোনেন্ট। এটা একটা নেটওয়ার্ক রিসোর্সেস টাইপ হিসেবে কাজ করে। আচ্ছা, সো ক্লাউড ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মোস্টলি পড়তেছে হচ্ছে কি কস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, বিকজ সবাই যাচ্ছে ক্লাউডে বিকজ অফ লো কস্ট, হ্যাঁ, এবং রাইট সাইজিং অথবা লো কস্ট, এবং তোমার বিলিং অ্যান্ড ইউজার ম্যানেজমেন্টটা ইটস ভেরি স্ট্রং। তুমি দেখতে পারবা তুমি আসলে কতটুকু ইউজ করতেছো পার আওয়ার, পার মিনিট, পার সেকেন্ড, ইউ ক্যান ইউজ ইট। তোমার একটা ক্লাউড সার্ভিসে বা ক্লাউড কম্পিউটিংয়ে তোমার দরকার হচ্ছে একটা হাই সিপিইউ সার্ভার, লেটস সে অনেক বড় একটা সার্ভার, কিন্তু অত টাকা তুমি এফোর্ড করতে পারছো না। তুমি একটা স্টার্ট আপ অর্গানাইজেশন, তুমি একটা স্টুডেন্টস, বাট তোমার কাছে একটু লিমিটেড টাকা পয়সা আছে। তুমি ওই রকম 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য তুমি সার্ভার রেড করতে পারো। সার্ভার কাজ করলা, তোমার বিরাট বিরাট ডেটাগুলোকে তুমি রান করলা, করে মনে করো যে হ্যাঁ আমি এটাকে Sir, কয়েকদিন the রান audio করলাম, is এটা breaking কয়েক up. মিনিট রান করলাম, কয়েক মাস। অডিও ইজ ব্রেকিং আপ, এখন শোনা যাচ্ছে? না, Yes, ওকে sir. ওকে। সো যেটা হয় যে তোমার যখন তোমার দরকার সো ওইটা তুমি ইউজ করতে পারবা। আর আরেকটা হচ্ছে অটোমেশন। অটোমেশন তোমার কোনো ভার্চুয়াল মেশিনের কোনো ইমেজ, কোনো অ্যাপ্লিকেশন মাইগ্রেশন, ইটস ইটস মোস্টলি ইজি ক্লাউডে মাইগ্রেট করা। পারফরমেন্স মনিটরিং এর ক্ষেত্রে তোমার স্টোরেজ, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, কম্পিউট সবগুলো পারফরমেন্স ইউ ক্যান মনিটর থ্রু আউটস দ্য ক্লাউড সার্ভিসেস মনিটরিং এজেন্টস হিসেবে। আবার যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট, অডিটস, সার্ভিস অ্যাসুরেন্স সবগুলো ক্লাউড সার্ভিসের একটা গুড ফিচার। আর সিকিউরিটি, সবাই সিকিউরিটি নেই, তাহলে আসলে আমরা যে ক্লাউডে আছি ইটস মোর সিকিউর অর নট। সো ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে তারা দে ইউজ মোর মোর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এনক্রিপশন, যাতে ক্লাউডের এন্ড টু এন্ড পয়েন্ট সিকিউরিটিগুলো এনশিওর করা হয়। সো দিস আর দি ফিচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। কারো কোনো Yes, কোয়েশ্চেন sir, আছে? the audio is breaking up for me though. So Sir. performance monitoring আর government and compliance এই পার্টটা যদি আরেকবার রিপিট করতে পারেন। Performance monitoring and government governance and compliance. Performance monitoring আর governance and compliance এটা যদি আরেকবার রিপিট করতে পারেন। আচ্ছা, পারফরম্যান্স মনিটরিং হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্টোরেজ, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, কম্পিউটস। এই এই কম্পোনেন্টস গুলো তো সবসময় সব জায়গায় থাকতেছে, রাইট? স্টোরেজ, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, কম্পিউট। সো এগুলো সব কিছুকে নিয়ে একটা পারফর্ম, যখন তোমার একটা ক্লাউড সার্ভিস রান করা হয়, সো এটা আসলে কতটুকু ইউজ হচ্ছে, হ্যাঁ, কতটুকু কম্পিউট পাওয়ার তুমি ইউজ করছো, কতটুকু তোমার অ্যাপ্লিকেশনগুলো আসলে কি হেলদি পজিশনে আছে কিনা, নাকি অ্যাপ্লিকেশনগুলো ইজ প্রিটি স্লো, হ্যাঁ, কম্পিউট তুমি মেমোরি, সিপিইউ, র্যাম কতটুকু ইউজ করছো। কোনো কোনো মেশিন আছে হাইলি কম্পিউট, হ্যাঁ, তুমি একটা প্রোগ্রাম রান করেছো যেটা হচ্ছে ডেটা সায়েন্স বা অ্যানালিটিক্স করে, অনেকগুলো জায়গা থেকে নিয়ে আসে, সে ক্যালকুলেশন করে, সো ওর জন্য কম্পিউট দরকার। কোনো কোনো জায়গায় তোমার নেটওয়ার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক তোমার কেউ বলছিল ভিপিএন কি, সো ভিপিএন এর জন্য। সো এইসব প্রত্যেকটা জিনিসের পারফরমেন্স মেজারমেন্ট বা পারফরমেন্স মনিটরিং ইজ ভেরি ইজি অন দ্য ক্লাউড। ইউ হ্যাভ ড্যাশবোর্ডস, ক্লিক অ্যান্ড ইউ ক্যান সি। আচ্ছা, কমপ্লায়েন্সের ক্ষেত্রে কমপ্লায়েন্স হচ্ছে কিরকম, যে রিস্ক অ্যাসেসমেন্ট বা অডিট করেন না, অডিট কোম্পানি অডিট করেন, আদার্স সার্ভিস সার্ভিস অ্যান্ড রেগুলেটর গভর্নেন্স যেগুলো করে, সেই সব ক্ষেত্রে তোমার আলাদা করে সেপারেট সেপারেট সার্ভিস থাকে, যে সার্ভিসের ক্ষেত্রে গভর্নেন্সগুলা বা অডিটগুলা জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসগুলা থেকে ক্লাউড সার্ভিস একদম রোবাস্ট অ্যান্ড প্লাস হচ্ছে যে ওই সার্ভিসগুলোতে তোমার কোনো রকমের ডেটা থাকলে ইটস অল ভিজিবল, হ্যাঁ। তো যে ক্লাউডে আমরা ডেটা রাখতেছি বা ডেটাগুলো আসলে অডিট করতে গিয়ে দেখা গেল যে ডেটাগুলো আসলে কোথায় আছে নোবডি নোস, তা না। সো ইটস অলরেডি অডিয়েবল। আর সিকিউরিটির ক্ষেত্রে সো এনক্রিপশন, ডিক্রিপশন, আইএম মানে হচ্ছে অ্যাক্সেস মেজার, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস মেনটেনেন্স বা মেজারমেন্ট অথবা মনিটরিং সব কিছুই হচ্ছে ক্লাউড দিয়ে করা হয়, বিকজ ইউ হ্যাভ ইউজার নেম, পাসওয়ার্ড, মোর সিকিউর, হ্যাঁ, টু ওয়ে অথেন্টিকেশন থাকে। তো
These are couple of features and characteristics of the cloud. এখন কি বুঝাচ্ছি? জি স্যার, অলরাইট, পারফেক্ট। সো ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম, এখন আসো আমরা আরেকটা ভিডিও দেখি। ভিডিও থাকলে যেটা সুবিধা হয়, আমরা যা বলতেছি হয়তো একটা 3 মিনিটের একটা ভিডিওর মধ্যে জিনিসগুলো হয়। আমি একটা তোমার মোস্টলি AWS অ্যাজুরে গুলো দেখাবো। হ্যাঁ, একটা সেকেন্ড, সাউন্ড শোনা হচ্ছে? জি স্যার। Cloud computing is the on-demand delivery of IT resources via the internet with pay-as-you-go pricing. Instead of buying, owning, and maintaining physical data centers and servers, you can access technology services such as computing power, storage, and databases on an as-needed basis from a cloud provider like Amazon Web Services. Organizations of every type, size, and industry are using the cloud for a wide variety of use cases, such as data backup, disaster recovery, email, virtual desktops, software development and testing, big data analytics, and customer-facing web applications. For example, healthcare companies are using the cloud to develop more personalized treatments for patients. Financial services companies are using the cloud to power real-time fraud detection and prevention. And video game makers are using the cloud to deliver online games to millions of players around the world. With cloud computing, your business can become more agile, reduce costs, instantly scale, and deploy globally in minutes. Cloud computing gives you instant access to a broad range of technologies so you can innovate faster and build nearly anything you can imagine. From infrastructure services such as compute, storage, and databases, to Internet of Things, machine learning, data analytics, and much more. You can deploy technology services in a matter of minutes and get from idea to implementation several orders of magnitude faster than before. This gives you the freedom to experiment and test new ideas to differentiate customer experiences and transform your business, such as adding machine learning and intelligence to your applications in order to personalize experiences for your customers and improve their engagement. You don't need to make large upfront investments in hardware and overpay for capacity you don't use. Instead, you can trade capital expense for variable expense and only pay for IT as you consume it. With cloud computing, you access resources from the cloud in real time as they're needed. You can scale these resources up and down to grow or shrink capacity instantly as your business needs change. Cloud computing also makes it easy to expand to new regions and deploy globally in minutes. For example, Amazon Web Services has infrastructure all over the world, so you're able to deploy your application in multiple physical locations in just a few clicks. Putting applications in closer proximity to end users reduces latency and improves their experience. No matter your location, size, or industry, the cloud frees you from managing infrastructure and data centers so you can focus on what matters most to your business. Right. Any question? Yes, sir. So let's move ahead. Some feature characteristics বললাম, but what are the roots of cloud computing? হ্যাঁ, roots মানে হচ্ছে যে অরিজিনটা কোথা থেকে। হ্যাঁ, তো আমরা এখন ক্লাউড কম্পিউটিং বলছি বা ক্লাউড সার্ভিসেস বলছি। নাও উই আর ইন 2001, আমরা ক্লাউড সার্ভিসেস বা ক্লাউড কম্পিউটিং কোর্স নিতেছি, বাট ক্লাউড সার্ভিস কিন্তু অনেক আগে থেকেই আসলে ইউজ হচ্ছে। যারা তোমরা হটমেইলের নাম শুনে থাকো বা হটমেইল ইউজ করছো, ডেফিনেটলি এখানে সবাই তোমরা হটমেইল ইউজ করছো। হটমেইল কিন্তু প্রথম থেকে ক্লাউডেই চলে। হ্যাঁ, সো ইয়াহু ইমেল যারা ইউজ করছিলাম বা ইয়াহু চ্যাট ইউজ করতাম বা MSN সার্ভিস ইউজ করতাম, দে আর রানিং অন ক্লাউড। স্কাইপ রানিং অন ক্লাউড। এখন যেগুলো আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, এভরিথিং রানিং অন দ্য ক্লাউড, টিকটক রানিং অন দ্য ক্লাউড। সো সব কিছুই ক্লাউড কম্পিউটিং। বাট আগে থেকে ইউজ হতো, তখন আসলে ওইভাবে জেনারেলাইজ করা হতো না যে ক্লাউড সার্ভিস বলে। বাট আস্তে আস্তে এটা একটা রিইনভেন্ট হলো। সো তখন এটাকে আসলে ক্লাউড সার্ভিস নামে সবাই চেনা শুরু করলো। এখন আমাদের কোয়েশ্চেন আসতে পারে
যে কোশ্চেন আসতে পারে মানে হচ্ছে যে নট পরীক্ষায় কোশ্চেন, তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে আমরা তো পড়ছি ক্লাউড সার্ভিসেস, উই আর অল কম্পিউটার সায়েন্স পিপল। সো আমাদের আসলে রুট জানাটা দরকার কি ক্লাউড সার্ভিসেস, রুট জানাটা দরকার এই কারণে তুমি ক্লাউড কম্পিউটিং পড়তেছো এবং আই ডোন্ট ওয়ান্ট যে এখান থেকে এই কোর্স শেষ করে কেউ বলবা না যে ক্লাউড সার্ভিস ইজ অনলি ফর হোস্টিং সার্ভিস, তা বলবা না, রাদার ইউ উইল ইউজ ইট এক্সটেন্সিভলি। সো তাহলে এই কোর্সটা করানোর একটা ফ্লেক্সিবিলিটি, এই কোর্স করার সার্থকতা থাকবে। আর একটা সেম টাইম হচ্ছে রুটস জানাটা অফকোর্স দরকার, বিকজ হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, যে ক্লাউড সার্ভিসটা কেন আসছে, কখন আসছে। হ্যাঁ, সো কেউ কি সেলস ফোর্সের নাম শুনছো? সেলস ফোর্স সিআরএম কোম্পানি? Yes, sir. ওকে, পারফেক্ট। সো রুটস অফ দ্য ক্লাউড কম্পিউটিং এর মধ্যে যেটা আমি বলছিলাম, নাও এ ডেজ three technological storms are like smart mobile device, high-speed connectivity, and cloud computing. So cloud computing has strong foundation of virtualized governance, hypervisor, and providing resources. এবং ওই হোস্টিং পার্ট ছাড়াও আদার কিছু জায়গাগুলোতে ইউজ করা হয়। মেইল ক্লায়েন্টস লাইক ইয়াহু, হটমেইল, জিমেল, সো অন আগে থেকে ক্লাউড কম্পিউটিং ইউজ করছে। সো ইটস নট নাথিং নিউ। এখন আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই, তো তাহলে কি হবে? তো 1970-তে আসলে মেইন ফ্রেম আবিষ্কার হয়েছে, হ্যাঁ, মানে 1970-তে। দেন 1980-তে ক্লায়েন্ট সার্ভার কনসেপ্ট আসছে, 1990-তে পিসি এন্ড ইন্টারনেট আসছে, দেন 2000-এ ক্লাউড কম্পিউটিং নিয়ে মানুষজন কথাবার্তা বলছে। এটাকে যদি আরেকটু ব্রেকডাউন করি আমরা, তাহলে 1960-তে প্রথমে জন ম্যাকার্টি ইন্ট্রোডিউস করছে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটিং বা টাইম শেয়ারিং। 1969-এ তোমার আরপানেট, বেসিক্যালি হচ্ছে আরপানেট মোস্ট অফ দি লোকাল ইন্টারনেট অথবা গভর্নমেন্ট এজেন্সি মিলিটারির মধ্যে ইউজ করা হতো, মানে এটা খুব এক্সপোজ থাকতো না ইন্টারনেটে, বা লোকাল ইউজ করা হতো, সেখান থেকে কনসেপ্ট আসছে। তারপর 1970-তে প্রথমে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার লঞ্চ হয় 1970-তে, WWW 1991-এ লঞ্চ হয়। 1997-এ ক্লাউড কম্পিউটিং ইজ ডিফাইন্ড বাই প্রফেসর রামনাথ চেলাপা। হ্যাঁ, প্রফেসর রামনাথ ক্লাউড কম্পিউটিংকে ডিফাইন করে 1997-এ। 1999-এ সেলস ফোর্সের প্রথম বর্ণ হয়। সেলস ফোর্স হচ্ছে একটা সিআরএম সফটওয়্যার, বাট ওরা জন্মের থেকে হচ্ছে ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভিসকে ইউজ করে একদম ফ্রম দ্য ডে ওয়ান। সো দ্যাটস দ্য রিজন ওয়াই এরা ম্যাসিভলি সাকসেসফুল, এবং মোস্ট প্রবাবলি সেলস ফোর্সের লোকজন আসছে সব ওরাকল থেকে। হ্যাঁ, মানে মাইক বিয়ানহফ, এই জন্য আসছে, হি কেম ফ্রম ওরাকল, এক্স ওরাকল। বাট সিআরএম হচ্ছে মোস্টলি হচ্ছে প্রথমেই হচ্ছে নিজেদের ক্লাউড বা ক্লাউড সার্ভিসে শুরু করে 1999। দেন 2006-এ এসে, অনেক পরে, চিন্তা করো, 1960 and 2006 অ্যামাজন প্রথম লঞ্চ করলো ক্লাউড সার্ভিস। এটার মধ্যে EC2, ইলাস্টিক কম্পিউট ক্লাউড। হ্যাঁ, মানে EC2 মানে এটা হচ্ছে ভার্চুয়ালাইজ মেশিন। EC2 কেন বলা হয়েছে? বিকজ সি হচ্ছে দুইটা আছে, কম্পিউট অ্যান্ড ক্লাউড। সো EC2 সিম্পল স্টোরেজ সার্ভিসেস, তিনটা এস আছে বলে S3 হচ্ছে একটা স্টোরেজ সার্ভিসেস লঞ্চ করে, এন্ড দেন গ্র্যাজুয়ালি ইট গোজ অন। এটা ধরো আমি একটা 2014 পর্যন্ত নিয়ে আসছি, তখনই ছিল 103 বিলিয়ন পাউন্ডস কোম্পানি, মানে বিলিয়ন পাউন্ডসের বিজনেস ক্লাউড স্প্রেডিং। আস্তে আস্তে এটা আরও বাড়তে থাকে। আরেকটু যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সেটা হচ্ছে যে অ্যামাজন 2006-এ লঞ্চ করে, তারপরে ওপেন স্ট্যাক লঞ্চ হয় হচ্ছে 2010-এ, মাইক্রোসফট অ্যাজুর লঞ্চ হয় 2010-এ, 4 বছর পর। সো 4 বছরের মধ্যে AWS অনেক দূর আগিয়ে গেছে, এবং মার্কেট শেয়ার এখন হচ্ছে 33.something%, আর অ্যাজুর ইজ কামিং আপ ওয়েল, মাইক্রোসফট অ্যাজুর, অ্যান্ড দেন গুগল ক্লাউড, আদারগুলো আছে। সো IBM, যেটা হচ্ছে অলমোস্ট মোরলেস 110-15 বছর পুরানো কোম্পানি, তারা কত পরে আসে? 2011-এ আসে IBM ক্লাউড বলতে স্টার্ট করে। হ্যাঁ, IBM ক্লাউড, অ্যান্ড দেন ওরাকেল অনেক পরে আসে স্টার্ট করে, এবং সেই জন্য দেয়ার অনেক পিছায় আছে ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে, যেখানে AWS অ্যান্ড অ্যাজুর ইজ কামিং আপ। অ্যাজুর, মাইক্রোসফট অ্যাজুরের সবচেয়ে বেশি ডেটা সেন্টার অলরেডি আছে, বিকজ মাইক্রোসফট সার্ভিস তো অনেক আগে থেকে ক্লাউড সার্ভিস ইউজ করতো, বাট ওইভাবে ওরা ক্লাউড হিসেবে আসে নাই। অ্যামাজন ওয়েব সার্ভিস আসলে বর্ন করছে হচ্ছে ক্লাউড দিয়ে। দেন মাইক্রোসফট চিন্তা করছে, আরে আমার তো অনেক অ্যাপ্লিকেশন আছে, ওয়াই নট উই স্টার্ট আর সার্ভিসেস। সো দে স্টার্ট উইথ মাইক্রোসফট অ্যাজুর। এখন হচ্ছে টাইপস অফ ক্লাউড কম্পিউটিং। আমরা 7:45-এ এসে আমরা একটু 15 মিনিটস হয়তো ব্রেক নিব, দেন আবার 8টা থেকে শুরু করবো।
Types of cloud computing. Types of cloud computing এর মধ্যে there are three types: public, private, and hybrid. কেউ কি বলতে পারবা পাবলিক ক্লাউড? কারো কোনো আইডিয়া আছে কিনা হোয়াট ইজ পাবলিক ক্লাউড? Sir, anyone can access that cloud. Basically, সব anyone ইউজার can অ্যাক্সেস করতে access পারবে it. Yes. ডেটাগুলো। Right. So because publicly you can access, so public cloud. Private cloud is more on not using the public. It's more on the private, মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল। individuals and everything. আচ্ছা, I'll go more on the examples. কেন public cloud, কেন private cloud, কেন hybrid cloud, and its advantage, disadvantage, and কোন company is suitable for public private cloud. So public cloud is mostly uh, refers to a cloud computing model যেটা হচ্ছে আইটি সার্ভিসেস ডেলিভার করা হয় অ্যাক্রস দ্য ইন্টারনেট। মানে এই যে অ্যামাজন বলতেছি, এই যে মাইক্রোসফট বলতেছি, এই যে গুগল ক্লাউড, আলিবাবা, ওরাকেল, হ্যাঁ, তারপর যা যা আছে আইবিএম, সবকিছু হচ্ছে পাবলিক ক্লাউড প্রোভাইডার। আর এদের কিছু পার্টনার থাকে যারা এই ক্লাউড সার্ভিসগুলো নিয়ে কাজ করে। সো তাদের সাথে এই প্রিন্সিপাল কোম্পানি মানে এডাব্লিউএস অ্যাজর কাজ করে, সো দ্যাট পার্টনারগুলোকে এনরিচ করলে কাস্টমারগুলোকে এনরিচ করতে সুবিধা হয়। সো উই আর ওয়ান অফ দ্য পার্টনার অফ এডাব্লিউএস এন্ড অ্যাজর। অ্যান্ড দেন পাবলিক ক্লাউডের মধ্যে যেটা সুবিধা হচ্ছে যে কিছু সার্ভিস হচ্ছে তুমি ওভার দ্য ম্যাক্সিমাম সার্ভিস, নট ম্যাক্সিমাম, এভরি সার্ভিস তুমি ওভার দ্য ইন্টারনেট ইউজ করবা, ইন্টারনেট ইজ মাস্ট। অ্যান্ড কিছু সার্ভিস হচ্ছে ফ্রি, ওই যে কেউ বলছে $300, কিছু সার্ভিস আছে তুমি $100 পর্যন্ত প্রথম সাইন আপ করলেই পাবা। বাট ওরকম লিমিটেড সার্ভিস, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান রান মাল্টিপল, নট সিঙ্গল websites and other machines. AWS এ অ্যাজুরেও সেম। আর প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন বেস সার্ভিস তোমার যখন দরকার হবে তুমি কনজিউম করলে ইউজ করতে পারবা। তো এই মডেলটার ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে তোমার একটা সার্ভিসের জন্য ইমেল দরকার, অথবা অ্যাপস দরকার, বা স্টোরেজ দরকার, বা এন্টারপ্রাইজ রিলেটেড ওএস প্ল্যাটফর্ম দরকার, হ্যাঁ, সো অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্টিং দরকার, তুমি ক্লাউড প্রোভাইডার বা ক্লাউডে তুমি এটা রাখতে পারো, and you can use it via ইন্টারনেট। আর ক্লাউড ভেন্ডর যারা আছে লাইক AWS, অ্যাশর, অথবা যারা বলতেছি, তারা রেসপন্সিবল ফর ডেভেলপিং, ম্যানেজিং, মেইনটেনিং টুলস অফ কম্পিউটার রিসোর্সেস। ক্লাউড ভেন্ডর মানে তারা, ক্লাউড পার্টনার মানে হচ্ছে যারা এই সার্ভিসগুলো ইউজ করে। আর দ্য পাবলিক ক্লাউডের ফিচারগুলোর মধ্যে হচ্ছে হাইলি ইলাস্টিক, লাইক যখন দরকার তখন স্ট্রেচ আউট করা যেতে পারে। আবার স্কেলেবিলিটি ফর আইসিটি সার্ভিসেস, যখন তোমার দরকার তুমি বাড়াতে পারবা, যখন দরকার না তখন তুমি কমাতে পারবা। অ্যান্ড ডেফিনেটলি ইটস এ লো কস্ট, হ্যাঁ, মানে একটা সিপিইউ মেমোরি লো কস্ট কেন আসতেছে সেটা আমরা যখন প্রাইভেট ক্লাউড বলবো তখন এরপরে আমরা বুঝবো যে কেন এটা লো কস্ট। হ্যাঁ, বিকজ দেয়ার আর সার্টেন কস্ট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট, যেটা পাবলিক ক্লাউড অফার করতেছে। হ্যাঁ, সো ইটস এ লো কস্ট বেস অফ সার্ভিস, অ্যান্ড ডিফারেন্ট সাবস্ক্রিপশন টিয়ার এর মধ্যে ইউজ করে। তোমার এতটুকু দরকার ইউ ইউজ দ্যাট, তোমার এতটুকু দরকার ইউ ইউজ দ্যাট। As the most popular model of cloud computing service, the public cloud offers vast choices in terms of solution, computing resources, and address growing needs of an organization for all sizes and verticals. Verticals মানে হচ্ছে একটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানিতে ভার্টিকালস হতে পারে ফার্মাসিউটিক্যাল, হতে পারে ব্যাংকস, হতে পারে কনজিউমার গুডস, হতে পারে বিস্কিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেগুলোকে বলে ভার্টিকালস। অল সাইজেস, ছোট বড়, মিডিয়াম, স্মল, লার্জ, এন্ড এভরিথিং কোম্পানি পাবলিক ক্লাউড দিয়ে চলে। এখন দ্যাটস এর তো গেল পাবলিক ক্লাউড। এখন পাবলিক ক্লাউডের কোনো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, স্যার পাবলিক ক্লাউডকে কেন মানে পাবলিক ক্লাউডই বলতেছে, তো এটাই বুঝতে পারি। হ্যাঁ, পাবলিক ক্লাউডকে পাবলিক ক্লাউড বলতেছে যে আগে সবাই বললো না যে পাবলিক ক্লাউড হচ্ছে যখন তুমি অ্যাক্সেস করতে পারবা ভায়া ইন্টারনেট। হ্যাঁ, ডেফিনেটলি তোমার ইউজার অ্যাক্সেস হবে। হ্যাঁ, কি বলছিলা? বললাম লাইক ফেসবুক, মানে ফেসবুকের সার্ভারটা তো যেরকম মানে পাবলিক থাকে ওটা। রাইট, তুমি পাবলিক ইউজ করতেছো, এবং ইউ আর নট ওয়ারিড অ্যাবাউট সার্ভার, ইউ আর নট ওয়ারিড অ্যাবাউট স্টোরেজ, তাই। এখন ফেসবুক ইউজ করতে গেলে তোমার যদি মনে হয় আয় হায় আমার সার্ভারটা কোথায় আছে, এটা কোথায় আছে, আমি এই ছবিটা আপলোড করবো, এটা কোথায় যায় জমা হবে, হ্যাঁ। সো এইটা যদি চিন্তা করা লাগতো তাহলে তো মানুষজন এত বেশি ইউজ করতো না।
So you don't really worried about কোথায় আছে সার্ভার, কি কন্টেন্ট আছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ লাইক তুমি অ্যাক্সেস করতেছো পাবলিক ক্লাউড via internet, and you can access it anywhere, any places for any verticals. আচ্ছা, অ্যাডভান্টেজ অফ প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট রিকোয়ার নাই টু ডিপ্লয় মেনটেন্যান্স আইটি ইনফ্রাস্ট্রাকচার। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে তোমার সার্ভারের কেনার পিছনে ইনভেস্টমেন্ট নাই, তোমার স্টোরেজ কেনার পিছনে ইনভেস্টমেন্ট নাই, তোমার ডেটা সেন্টারের সাথে সার্টেন লেভেল অফ এসি নেটওয়ার্কিং কেবলস, হ্যাঁ, এগুলোর জন্য তোমার এক্সপেন্সগুলো কিন্তু নাই। সো তার মানে কি, তার মানে হচ্ছে এগুলা তোমার আহ, যে ক্লাউড প্রোভাইডার সেই মেনটেন করতেছে। লাইক তুমি যে ফেসবুক বলতেছো, তুমি হোয়াটসঅ্যাপ বলতেছো, এই সার্ভার টার্ভার ঠিক হচ্ছে, আমাদের কোনো চিন্তা করার কিছু নেই। সো এটা তারাই প্রোভাইড করতেছে, ডেটা সেন্টার এন্ড এভরিথিং, সামওয়ান এলস ডেটা সেন্টার। সো হাইলি স্কেলেবল অ্যান্ড ফ্লেক্সিবিলিটি টু মিট আনপ্রেডিক্টেবল ওয়ার্কলোড অন ডিমান্ড। আচ্ছা, তোমার একটা ই কমার্স কোম্পানি আছে, অথবা তোমার একটা এনি কাইন্ড অফ কোম্পানি আছে, তুমি একটা কোম্পানিতে কাজ করো, অথবা তুমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলা, যে অ্যাপ্লিকেশন পিক সময় যাতে অনেক লোকজন ইউজ করে। সো হোয়াট উই উইল ডু, তখন তোমার আনপ্রেডিক্টেবল ওয়ার্কলোড হচ্ছে, হ্যাঁ, তখন তুমি এটাকে ক্লাউড সার্ভিসে যদি রান করাও, সো ইউ ক্যান ম্যানেজ ইট এনি টাইম এনিওয়ার। রিডিউস কমপ্লেক্সিটি, মানে ক্লিকলে তুমি কাজ করতে পারবা। তোমার আজকে 2 জিবি, তুমি প্রথমে শুরু করলা 1 কোর 2 জিবি র্যাম দিয়ে, হঠাৎ করে তোমার সার্টেন 2 দিন পর, 5 দিন পর বা 1 মাস পর তোমার আসলে 2 কোর 1 জিবি, 1 কোর 2 জিবি হচ্ছে না, তোমার 2 কোর 4 জিবি লাগবে। জাস্ট ক্লিক করলা, and then you select 2 কোর 4 জিবি, then you're ready to go. সো এতই সিম্পল। হ্যাঁ, এখন তুমি যখন 1 কোর 2 জিবি করছো, 2 কোর 4 জিবি বলছে, এর মধ্যে স্লাইটলি প্রাইস ডিফারেন্স হচ্ছে পার মান্থ, সেটা তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। সো ফ্লেক্সিবল প্রাইসিং অপশন, সো দ্যাট ডিফারেন্ট প্রাইসিং গুলো থাকতেছে। The cost agility allows organizations to follow lean growth strategies and focus their investment in innovation projects. মানে যেমন ধরো তুমি যখন ফেসবুক দিয়ে কোনো বিজনেস করছো, যেমন কালকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন ছিল অনেক ঘন্টা। তো যারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ দিয়ে করে, যেমন আমরা হাইলি ডিপেন্ডেন্ট হচ্ছে ডিসকাশনগুলো হোয়াটসঅ্যাপ দিয়ে করি। সো অনেক সময় বন্ধ ছিল, আমরা তখন নর্মাল SMS এ চলে গেছি ডিসকাশনগুলা, আজকে মিটিং হবে না, রাত্রে মিটিং হবে না, কালকে কি কাজ, হ্যাঁ, অথবা ফোন কল চলে গেছি। সো সো ওগুলার জন্য তুমি যদি ইউজ করো, সো ওগুলার জন্য কিন্তু তোমাকে বদার করা লাগতেছে না যে কিভাবে কি, এবং তুমি খালি ফোকাস করতে তোমার বিজনেসে, তোমার বিজনেসটাকে তুমি একটা প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম দিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে এফেক্ট করাচ্ছ, অথবা সোশ্যাল মিডিয়াতে তুমি রান করাচ্ছ তোমার প্রমোশনগুলো। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ফেসবুক কি করতেছে, ফেসবুকে কি হচ্ছে না হচ্ছে। তুমি খালি তোমার পার আওয়ার অথবা পার ডে, পার ট্রানজাকশনে তুমি পেমেন্ট করছো, রেডি টু গো। সো এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, সো বিফোর উই মুভ অন টু দি আদার এরিয়াস, লেটস টেক 15 মিনিটস ব্রেক। মানে আমরা আবার 8টায় মিট করতেছি। অল গুড? Yes, sir. Yes, sir. ঠিক আছে, জাস্ট 8টায়। ওকে স্যার।
রাইট, সো ওয়েলকাম ব্যাক। কথা শোনা যাচ্ছে? Yes, sir. পারফেক্ট। আচ্ছা, সো তোমাদের এখানে আরেকটা জিনিস আমি একটু আগাই। আমরা পাবলিক ক্লাউড যখন রুটস অফ দ্য ক্লাউড কম্পিউটিং পড়ানোর পরে আমরা একটা ভিডিও দেখালাম না, যে তার আগে যে লাইক ক্লাউড কম্পিউটিং কি, এইটা একটা ডিটেলস হচ্ছে একটা ভিডিও আছে। দিস ইজ আমি just একটু অন করে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। সো Writing's not that easy. স্যার স্ক্রিনটা মেবি শেয়ার করা নেই। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? ওকে, পারফেক্ট। সো এটা একটু পুরানো, 2011 সালের একটা ভিডিও। সো দিস গাই ইজ গুড। এর নাম হচ্ছে এলআই দি কম্পিউটার গাই। হ্যাঁ, সো ও আসলে এটা একটু বড়, 1 ঘন্টা 16 মিনিটের, বাট একদম বেসিক ভাবে ক্লাউড কম্পিউটিং কি জিনিসটা তোমাদের মানে আমাদেরকে সেই লোকটা বলছে বেসিক ভার্চুয়ালাইজেশন কি, ভিপিএন কি, না এটা জাস্ট একটা এডেড লিঙ্ক। তোমাদের যদি কোনো সময় হয়, আমি লেকচার শিটের মধ্যে দিয়ে দিচ্ছি, সো দ্যাট ইউ গাইস ক্যান রান, এবং আমরা যা পড়াচ্ছি আফটার দ্য ক্লাস এটাকে একটু গো থ্রু করতে পারো, সো দ্যাট ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড মোর অন দ্য ক্লাউড কম্পিউটিং অ্যান্ড এভরিথিং। সো আমরা ছিলাম আসলে পাবলিক ক্লাউডে। আচ্ছা, সো অ্যাডভান্টেজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে পাবলিক ক্লাউডের অ্যাডভান্টেজ নিয়ে? আর উই গুড টু গো? আচ্ছা আচ্ছা, সো অ্যাডভান্টেজ আমরা বুঝলাম। এখন আসলে এটা সুইটেবল কার জন্য, মানে সুইটেবল চয়েস ফর মানে কাদের জন্য সুইটেবল? আমরা তো পাবলিক ক্লাউডের অনেকগুলো অ্যাডভান্টেজ পড়লাম, পাবলিক ক্লাউড কি সেটা বুঝলাম। অ্যান্ড সুইটেবল হচ্ছে প্রেডিক্টেবল কম্পিউটিং নিডস সাচ এস কমিউনিকেশন সার্ভিসেস স্পেসিফিক নাম্বার অফ ইউজার্স। মানেটা কি? মানেটা হচ্ছে কোনো সময় প্রেডিক্টেবল নিডস, কোনো সময় আনপ্রেডিক্টেবল নিডসও হয়। মানে আমরা যেমন ধরো এখন কোভিডের মাঝখানে একটা জিনিসের বেসিক্যালি ভালো বুম হয়েছে, সেটা হচ্ছে ই-কমার্স কোম্পানি, রাইট? সো লেটস নট টক অ্যাবাউট ই ভ্যালি, কিকম অর আদার কিছু, বাট যেটাই হোক না কেন সেটা হচ্ছে মানে তোমার ই কমার্স আমাদের যেই সময়টাতে আমাদের অনেক স্লো বিজনেস হতো, মানুষের অত অর্ডার করতো না। কোভিডের ক্ষেত্রে ই কমার্স ইজ বুমিং, লাইক পিপল অর্ডার ফ্রম এনি টাইম এনিওয়্যার থেকে, এবং যেহেতু লকডাউনের না দিচ্ছে, তো এখন একটা প্রমোশন ছাড়ছে বা একটা সেল ছাড়ছে, অথবা লেটসে আড়ংয়ের পাঞ্জাবির একটা প্রমোশন ছাড়ছে, অনলাইন থেকে তুমি কিনতে পারবা। এখন অনলাইন থেকে কিনতে পারলা, ডেলিভারি চার্জ হলো, বাসায় আসা লাগলো না, ডিসকাউন্টের অফার আছে লিমিটেড টাইমের মধ্যে। তো হঠাৎ করে তখন কিন্তু স্পাইক বেড়ে যাবে। স্পাইক মানে হচ্ছে হিটস বেড়ে যাবে। হ্যাঁ, সো কালকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউন হওয়ার কেউ বলছে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ডিডোস অ্যাটাক, অনেক পরিমাণ রিকোয়েস্ট চলে গেছে। সেটা ডিফারেন্ট জিনিস। বাট তোমার একটা অ্যাপ্লিকেশন ই কমার্স হতে পারে, লেটস সে আড়ংয়ের অ্যাপ্লিকেশন, অথবা কোনো একটা ই কমার্স, কোনো একটা ডেলিভারি অ্যাপ্লিকেশনস, অথবা কোনো একটা হসপিটাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, যেটা চলতেছে ক্লাউডে। এখন কোভিডের ক্ষেত্রে হিউজ পেশেন্টগুলো এনরোল হচ্ছে, সেই সময়টাতে কিন্তু হিউজ নাম্বার অফ স্পাইক হচ্ছে, হিউজ নাম্বার অফ রিকোয়েস্ট আসতেছে। এখন তোমার যেই সার্ভারটা প্রভিশন করা আছে লেটসে 4 কোর 8 GB দিয়ে, দেখা যাচ্ছে 4 কোর 8 GB দিয়ে ম্যাক্সিমাম সময় সিপিইউ মেমোরি অনেক বাড়তেছে, বেড়ে যাচ্ছে, ইট ক্লোজ টু 90%, ইট ক্লোজ টু লেটসে 80%। সো তখন কি হচ্ছে, একটা সার্টেন থ্রেশহোল্ডের উপরে গেলে সার্ভিসটা স্লো হয়ে যাচ্ছে। তো তখন তোমার এই পাবলিক ক্লাউডের সুইটেবল পার্টটা হচ্ছে তুমি জানো যে প্রেডিক্টেবল কি, এবং কোনো সময় আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে তুমি একটা প্রমোশন ছাড়লা, তোমার কাছে মনে হলো যে আচ্ছা এইটা এই পরিমাণ মার্কেটে হিট খাবে, কিন্তু দেখা গেল আরে অনেক লোক দিচ্ছে, তুমি একটা কাস্টমাইজ মাস্ক প্রথম দিকে ছাড়লা,
সবাই ওই সার্জিক্যাল মাস্ক পরে তুমি একটা কাস্টমাইজ মাস্ক চালা, অনলাইন ডেলিভারি, কালারফুল পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, নিউ ড্রেসের সাথে মিলাই পড়তে পারবা, ডিজাইন করা, কাস্টমাইজ ডিজাইন করতে পারবা, অ্যান্ড অনলাইন ডেলিভারি লেটস সে ফর এক্সাম্পল। সেটা একটা হিউজ পরিমাণ ডিমান্ড হলো, সবাই ইন্টারেস্ট, সবাই অনলাইন অফার করছে। তুমি যেভাবে চিন্তা করছিলে তোমার অ্যাপ্লিকেশনটা রান হবে, দেখলা যে তার থেকে বেশি পরিমাণ বিক্রি হচ্ছে, আনপ্রেডিক্টেবল হয়ে গেল, তখন তুমি সার্ভিস কিছু থাকে লাইক অটো স্কেলিং বা স্কেলিং, তুমি সেটা অন করে রাখলে, এটা অটোমেটিক্যালি অন করতে পারো, ম্যানুয়ালি করতে পারো। যে অটোমেটিক্যালি অন রাখলে যতটুকু দরকার সেই ততটুকু ভিএম লঞ্চ হয়ে যাবে। লঞ্চ হয়ে যাবে মানে হচ্ছে যে তোমার ধরো 4 কোর 8 জিবি আছে অথবা 2 কোর 4 জিবি দিয়ে তুমি কাজ চালাচ্ছ, ইটস গোইং গুড। কোনো কোয়েশ্চেন? লাইক স্যার রিসোর্সেস ওইভাবে অ্যালোকেটেড হয়ে যাবে। রিসোর্সেস অ্যালোকেটেড হয়ে যাবে, হ্যাঁ। আমি রিসোর্সেস অ্যালোকেটেড এই টার্মটা পরে ইউজ করতাম, বিকজ এখানে অনেকেই আছে হয়তো রিসোর্স অ্যালোকেটেড মানেটা কি, হ্যাঁ, হয়তো বুঝতে একটু টাফ হয়ে যাবে। রিসোর্সেস অ্যালোকেটেড মানে হচ্ছে, হ্যাঁ, গুড পয়েন্ট, থ্যাংক ইউ। রিসোর্সেস অ্যালোকেটেড মানে হচ্ছে, রিসোর্সেস মানে হচ্ছে সিপিইউ মেমোরি, যতটুকু দরকার তুমি প্রভিশন করে রাখলা যে 2 কোর 4 জিবি আছে, আমার যদি রিসোর্স দরকার হয় এটা আপ টু 4 কোর 8 জিবি পর্যন্ত যেতে পারবে। তো তোমার হঠাৎ করে রাতে 3টার সময় বেড়ে গেল, হ্যাঁ, বিদেশ থেকে মানুষজন অর্ডার করছে সার্জিক্যাল মাস্ক করে, যাদের ফ্যামিলি থাকে ঢাকায়, বাবা মাকে অর্ডার করে দিচ্ছে, হ্যাঁ। সো তারা যে সময়টাতে লগ ইন করতেছে ওই সময় আমরা সবাই ঘুমাচ্ছি, হয়তো আমেরিকা থেকে লগ ইন করছে এভরিথিং। সো তোমার সাইট ইজ হিউজলি হিট। সো তুমি কস্টে প্রেডিক্ট করতে পারছো তোমার রিসোর্সগুলা, লাইক সিপিইউ মেমোরি এডিশনালি তোমার লঞ্চ হয়ে যাবে, লঞ্চ হয়ে ওই পার্টিকুলার সময়টাতে তোমার সার্ভিসটাকে সে প্রোভাইড করার চেষ্টা করবে, আনইন্টারাপ্টেড রেখে কাস্টমারের ডিমান্ডস নিডস, ওয়েবসাইট স্লো হবে না, সবাই সবার মতো করতে পারবে, তোমার বিজনেসও ভালো হবে। আর রিসোর্সগুলো যেই পার্টিকুলার সময়টাতে ইলাস্টিসিটি বা এক্সপ্যান্ড হবে, হ্যাঁ, সেই সময়টার জন্য তোমাকে কিন্তু পয়সা দিতে হবে, টাকা পয়সা মানে কি, মানে ধরো 2 কোর 4 জিবির জন্য তুমি 100 টাকা দিতেছো, 4 কোর 8 জিবি তোমার ইউজ হলো 2 ঘন্টার জন্য, তো হয়তো 2 ঘন্টার জন্য ইউজ হলে হচ্ছে 10 টাকা, তাহলে তোমাকে ওই মাসের জন্য 110 টাকা দিতে হবে। ইটস নট লাইক তোমার সারা মাসের জন্য দিতে হবে, মানে পে অ্যাজ ইউ গো, পে অ্যাজ ইউ গ্রো। সো দিস ইজ ওয়ান অফ দি good example for that. Apps and services necessary to perform IT and business operations, মানে অ্যাপস অ্যান্ড সার্ভিসেস যেটা তোমার দরকার আইটি অ্যান্ড বিজনেস অপারেশনকে রান করার জন্য, তাদের জন্য সুইটেবল এনি কাইন্ড অফ অ্যাপস পাবলিক ক্লাউডে চলে, থাউজেন্ড কোম্পানিজ পাবলিক ক্লাউডে চলে, হ্যাঁ। আমি 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 পার্সোনালি কাজ করছি অলমোস্ট ক্লোজ টু 50+ বাংলাদেশি কোম্পানির সাথে, 50 to 60+ বাংলাদেশি কোম্পানির সাথে যারা পাবলিক ক্লাউড অফারিং আমি কাজ করছি। সো এরকম হাজার হাজার কোম্পানি এখন বাংলাদেশে ক্লাউড সার্ভিস ইউজ করে, ইন্ডিয়াতে অনেক বেশি, 5-6 লাখ কোম্পানিজ ইউজ করে, আরো বেশি হতো। তো additional resources required to address varying peak demands, যেটা বলতেছিলা যে রিসোর্স গুলাকে এক্সপ্যান্ড হবে। So additional resource requirements to address varying peak demands, তোমার একটা পিক ডিমান্ডসকে হঠাৎ করে বেড়ে গেল, সেই ডিমান্ডসকে তোমার করার জন্য লাগবে। আরেকটা এক্সাম্পল দিই, লেটস সে তোমার একটা ফুড কোর্ট আছে, এখন কোভিড এর মধ্যে সবচেয়ে বেশি ডিজাস্টার হচ্ছে যারা ফুড ডেলিভারি সার্ভিস, হ্যাঁ, ডেলিভারি সার্ভিস ইজ গুড, বাসায় বসে অনেকে অর্ডার করছে, বাট ডাইনিংটা অনেকে করে নাই বিকজ অফ কোভিড। সো সেই ক্ষেত্রে তোমার ধরো আমি একটা এক্সাম্পল দিতেছি হচ্ছে কোভিডের আগে, হ্যাঁ, ধরো যে বলে না বিসি, বিফোর ক্রাইস্ট, যেরকম অনেকে একটু মজা করে বলে বিসি, বিফোর কোভিড। সো বিফোর কোভিডে যেমন রাত্রেবেলা অনেকেই, আমাদের একটা ট্রেন্ড হলো রাত্রেবেলা আমরা সেরি করতে যাব, হ্যাঁ, তোমার সেরি করতে যাবা, তো এখন অনেক জায়গাতে এমন ডিমান্ড যে 12টার সময় যে বসে থাকে, 3টার সময় সেরি অথবা 3:30টায় সেরি। সো হিউজ পরিমাণ, বিকজ খাওয়াটা ভালো, হয়তো ভ্যারাইটি আইটেমস, হ্যাঁ। সো ইয়াং জেনারেশন সবাই যাচ্ছে সেই সেরি খাইতে, পিজা খাচ্ছে এন্ড এভরিথিং, আনলিমিটেড রিসোর্সেস। সো ওই সময়টাতে তোমার ডিমান্ড বেড়ে গেল, তোমার অনেক লোকজন দাঁড়ায় আছে বাইরে এন্ড এভরিথিং, তুমি কিভাবে হোস্ট করবা জিনিসগুলোকে, কিভাবে তুমি ইয়ে করবা। সো ম্যাক্সিমাম কোম্পানি হয়তো ক্লাউড সার্ভিসের বিউটিতে এই জিনিসগুলোকে স্কেলেবল করতে পারে।
সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্ট এনভায়রনমেন্ট, তুমি একটা পার্টিকুলার সময় টেস্ট করলা। এখন তোমার একটা টেস্ট প্রত্যেকটা জায়গাটাতে ধরো মিনিমাম বা ম্যাক্সিমাম 3 ধরনের সার্ভার থাকতেছে। একটা হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট। হ্যাঁ, প্রোডাকশন এনভায়রনমেন্ট হচ্ছে যেটা তোমার কাস্টমাররা ইউজ করতেছে অথবা তোমার কোম্পানি ইউজ করতেছে, তোমার ইন্টারনাল কোম্পানি ইউজ করছে, দ্যাটস আ প্রোডাকশন। আর টেস্টিং হচ্ছে যত ধরনের তুমি টেস্ট করছো, নতুন একটা ফিচার দিলা, সেই ফিচারগুলো তুমি টেস্ট করতেছো, এটা টেস্টিং সার্ভিসেস, টেস্টিং এনভায়রনমেন্ট। তুমি কোয়ালিটি কন্ট্রোল করতেছো, যে তোমার ফুড হতে পারে, কাপড় চোপড় হতে পারে, যে কোনো কোয়ালিটি কন্ট্রোল করতেছো, কিউসি করতেছো সফটওয়্যার কোডিংয়ে, সো কিউসি এনভায়রনমেন্ট হতে পারে। সো টেস্টিং এনভায়রনমেন্টের জন্য তুমি ওরকম একটা দাম দিয়ে একটা ভালো সার্ভার নাও কিনে রাখতে পারো। তোমার যখন দরকার নাই টেস্ট সার্ভার তুমি বন্ধ করে রাখো। কিউসি যখন তোমার দরকার নেই, সারাদিন তো কিউসি হয় না, সারাদিন তো টেস্টিং হয় না, তুমি সেটা বন্ধ করে রাখতে পারো। তাহলে কিন্তু এটা একটা বড় বেনিফিটস। হ্যাঁ, আবার হতে পারবা না, বাট বিকজ অফ এভরিথিং। আবার কোনো কোনো সময় আমরা কিছু কোম্পানির সাথে কাজ করছি যারা ইন্টারনাল ইআরপি ইউজ করে। ইআরপি মানে যারা এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট। তো তাদের কোম্পানি শেষ হয় হচ্ছে 7টা-8টার দিকে। তারা বলছে ভাই 8টার পরে আমাদের কোনো ট্রানজাকশন হয় না, আমরা কি এটাকে শাটডাউন করে রাখতে পারি সার্ভারটা? আমরা একটা স্ক্রিপ্ট করে দিছি, 8টা থেকে বিকাল 8টা থেকে সকাল 8টা পর্যন্ত সবাই অফিস 10টায়, 9টার সময় সার্ভারগুলো আপ হয়ে যায়। হ্যাঁ, এবং এই যে রাত 8টা থেকে পরের দিন 8টা পর্যন্ত তাদের কোনো পে করতে হচ্ছে না। কিছু কিছু রিসোর্সের জন্য অল্প পে করছে, বাট সার্ভারটা রান থাকতেছে না। দ্যাটস ওয়ান অফ দ্য বিউটি অফ দ্য ক্লাউড অ্যান্ড পাবলিক ক্লাউড। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাডভান্টেজের কথা বললাম অ্যান্ড সুইটেবল কোন কোন অর্গানাইজেশনের কথা বললাম, বাট দেয়ার আর ফিউ লিমিটেশন। সবারই কিছু না কিছু লিমিটেশন থাকে। লিমিটেশনগুলো হচ্ছে যেসব কোম্পানিগুলা টিসিও ক্যালকুলেট করতে পারে না, টোটাল কস্ট অফ ওনারশিপ। টিসিও মানে জানো, কেউ বলতে পারবা? এনিওয়ান? হোয়াট ইজ যেটা টিসিও, টোটাল কস্ট বুঝতেছি অফ ওনারশিপ? যেটা বুঝতেছি লাইক ওদের মানে কিরকম কস্টিং আসলো, ধরেন পার মান্থ, এটা ওরা ক্যালকুলেট করতে পারছে না এরকম, লাইক ভ্যারিং একটা থাকে। Total cost for using the server. রাইট। হ্যাঁ, তোমার টোটাল কস্ট অফ ওনারশিপ হচ্ছে যে আমি যে বছরের একটা ইউজ করব, মান্থলি ইউজ করব, বা আমি এখন যেটা দিচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি এটা থেকে যদি আমি ভালো সার্ভিস পাই। আমি এখন লোকাল সার্ভারে আছি, কিন্তু আমি ক্লাউডে কখন মুভ করব? হ্যাঁ, যখন আমি আরো ভালো সার্ভিস পাবো। আমার কিছু প্রবলেম হয় লোকাল সার্ভারে, হ্যাঁ, আমার সেই সময়টাতে আমরা ক্লাউড সার্ভিসে যদি মুভ করি, তাহলে আমার পয়সা কত হবে, টাকা পয়সা কিরকম হবে। এখন আমি যেই টাকা পয়সা দিচ্ছি বা যেই অ্যামাউন্ট দিচ্ছি ইন টার্মস অফ টাকা, ডলার্স এন্ড এভরিথিং, ক্লাউড সার্ভিসে মুভ করলে আমার টোটাল কস্ট অফ ওনারশিপ যদি কম হয়, মানে টোটাল কস্ট অফ ওনারশিপ বা টিসিও কম হয়, তার জন্য আমার জন্য সুবিধা। কিন্তু যাদের টিসিও খুব হাইলি বেড়ে যাচ্ছে, লার্জ স্কেল অফ ইউসেজ হচ্ছে স্পেসিফিক্যালি ফর মিড সাইজ অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজ, তাদের জন্য আবার কিছু কিছু সময় ক্লাউড মানে পাবলিক ক্লাউড হচ্ছে লিমিটেশন। তাদের জন্য হচ্ছে প্রাইভেট ক্লাউডই দরকার অথবা রাখার, যারা ক্যালকুলেট করতে পারে না। আবার অনেক অনেক অর্গানাইজেশন আছে তারা কিন্তু জানে হাউ দে মিনিমাইজ দি টিসিও, সো তাদের জন্য আবার তারা কিন্তু ওইটাকে মিনিমাইজ করে আছে। আবার নট the most valuable solution for security and available sensitive mission critical IT workload, like banks, বিকাশ অথবা নগদের মতো ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলা, অথবা উপায়। হ্যাঁ, সো এইসব কোম্পানি নিয়মই আছে বাংলাদেশ ব্যাংক, সারা বাড়ি যে ব্যাংক আসলে ক্রস বর্ডার মানে পাবলিক ক্লাউড যেতে পারবে না, এটা ইনসাইড বাংলাদেশ রাখতেই হবে। হ্যাঁ, সো মিশন সিকিউরিটি রিজনস, ডেটা, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, এদের একটা সময় কোনো সার্ভিসই ক্লাউড চলতো না। মানে আমি যখন গ্রামীণফোন বাংলালিংকে কাজ করতাম 2018 পর্যন্ত, 2016 পর্যন্ত, সো ওয়েন আই লেফট গ্রামীণ বাংলালিংক 2016-এ, আমার 5% নলেজ ছিল ক্লাউডে, 5ও না, 0.5% মধ্যে ক্লাউডের নলেজ ছিল। তারপরে আমি যখন একটা ক্লাউড সার্ভিস স্টার্টআপে কাজ করলাম, একটা ইউএসএ বেসড বাংলাদেশি কোম্পানি, তখন দেখলাম আরে এটা তো একটা বিরাট জিনিস। আমরা কত মিলিয়ন মিলিয়ন ডলার্সের সার্ভার কিনতাম, এবং সার্ভারগুলো হাইলি রোবাস্ট, বড় বড় জায়গা খাইতো এন্ড এভরিথিং। সো সেখান থেকে একটা ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্ট ক্লিকে হয়ে যাচ্ছে যখন তখন দরকার। এটা হিউজ। তখন আমি নিজেকে
রাইটলি পপুলেট করলাম এবং রাইটলি থ্যাঙ্ক দিলাম যে হ্যাঁ আমি কমফোর্ট জোন থেকে বেরোয় আসে আই এম লার্নিং আ লট। সো দ্য পয়েন্ট ইজ যেসব সলিউশনগুলো সিকিউরিটি অ্যাভেলেবিলিটি সেন্সিটিভ ইনফরমেশন লাইক গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক বা এরা এদের যেসবের মধ্যে কাস্টমার ডেটা থাকতেছে টাকা পয়সা থাকছে এরা কিন্তু ক্লাউডে রাখতে পারে না। হ্যাঁ তারপরেও কি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক করা বা এরা ক্লাউড সার্ভিস ইউজ করে অফকোর্স ইউজ করে নন কোর ব্যাংকিং নন কোর ট্রানজাকশনগুলো লাইক এমপ্লয়ি ম্যানেজমেন্ট এইচআর ম্যানেজমেন্ট আদার ম্যানেজমেন্ট তারা করে। গ্রামীণ ফোন হাইলি পার্টনার করছে হচ্ছে এডাব্লিউএস এর সাথে এন্ড মাইক্রোসফট অনেকগুলো কাজ করতেছে। তো there is low visibility and control into the infrastructure may not be sufficient to meet regulatory compliance। ওই যে ব্যাংকের কথা আসতেছে রেগুলেটরি বললো যে না আমরা তোমারটা ক্লাউডে রাখতে পারবো না, তাদের জন্য আসলে লিমিটেশন পাবলিক ক্লাউড। আচ্ছা কোয়েশ্চেন? Sir, so in cloud, do we have less security, like in terms of having a physical server? না, নট ইন টার্মস অফ বিকজ ক্লাউডে যেহেতু তুমি ক্লাউডে রাখতেছো সবাই একটা কথাই বলে যে আমি হাউ মাচ সিকিউর আই এম, রাইট? সো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি গুগল ড্রাইভে রাখতেছো, ডু ইউ এভার থিঙ্ক অফ সিকিউরিটি? তুমি ফেসবুকে যখন তখন ছবি আপলোড করতেছো, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ডেটা ব্রিচ হচ্ছে, ডেটা এক্সপোজ হচ্ছে, লিঙ্কডিনে ডেটা এক্সপোজ হচ্ছে এভরিথিং, বাট তারপরেও আমরা ইউজ করছি কেন? আমাদের একটা লাইফের একটা ইয়া হয়ে গেছে, জিমেল ইউজ করছি ক্লাউডে। হ্যাঁ ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে তুমি আসলে কোনোটাই সিকিউর না আনটিল অর আনলেস ইউ মেক ইট সিকিউর। তুমি তোমার বাসায় দরজা খুলে রাখলা, তখন দেখবা ইন্ট্রুডার ঢুকবেই, বাইরের লোক ঢুকবে, কিন্তু তুমি যদি বাসা সিকিউর করে রাখো, কলিং বেল রাখো, দরজা লক করে রাখো, কেউ আসলে চেক করতেছো, তাহলে কিন্তু ঢোকার কথা না। বাট কোনো কোনো অর্গানাইজেশন আছে যাদের রেগুলেটরি মিট করতে পারে না। রেগুলেটরির ক্ষেত্রে মানে লাইক কোর ব্যাংকিং মুভ করতে পারবা না, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড এভরিথিং। তুমি আমি কাজ করছিলাম একটা সময় 2017-এ ল্যাবের সাথে when we moved the hospital management system on AWS, মানে I was very blessed enough, আমরা বোধহয় 10টা না 12টা কম্পিটিটরকে বিট করে আমরা এই কাজটা করছিলাম ল্যাবেডের সাথে। ল্যাবেডের মতো কোম্পানি তখনকার সময় ক্লাউডে AWS এ হসপিটাল ম্যানেজমেন্ট চলছে, যেটা খুব তোমার হাইলি সিকিউর, হাইলি রোবাস্ট, এবং তুমি বুঝতেছো ইন্টারনেট না থাকলে কি হবে, এই যে এমার্জেন্সি ভর্তি, ডেফিনেটলি দে হ্যাভ দি অল্টারনেটিভ ওয়ে, যে কোনো কারণে ইন্টারনেট ডিসরাপশন হলো তখন কি করবে, দে হ্যাভ ইট অল্টারনেটিভ ওয়ে। বাট এখন দেখো কোনো কোনো সময় ওই যে ভোট টোট সময়তে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় কিন্তু ওয়াইফাই টাইফাই কিন্তু বন্ধ করে না, রাইট? সো স্টিল ইউ ক্যান অ্যাক্সেস। সো ক্লাউডে বলি আর অন প্রেমে বলি সব জায়গায় সিকিউর, এবং ক্লাউড ইজ সিকিউর বিকজ দে ইউজ ডিফারেন্ট লেয়ার্স। তারপরেও সিকিউরিটি ব্রিচ হয় বিকজ hackers are more talented than anyone. So এটা হয়। হ্যাঁ, so let's move to private cloud. Private cloud refers to a cloud solution dedicated to use by a single organization, like IUB data center. হ্যাঁ, IUB data center ডেফিনেটলি NSU আসে আইরাস ইউজ করবে না, অথবা এখানে কেউ NSU স্টুডেন্ট আছো বা ব্র্যাকেট স্টুডেন্ট আছো বা ডেফিনেটলি স্টুডেন্ট আছো? নো, অ্যাবসলিউটলি নট। ইউ ক্যান মানে come on, it's a মানে for IUB, right? So single organization ক্ষেত্রে ব্যাংকের জন্য, ব্যাংকে ডেফিনেটলি TBBL এর ব্যাংকে ডেফিনেটলি সিটি ব্যাংকের কাস্টমার ইউজ করে না, সিটি ব্যাংকে ডেফিনেটলি প্রাইম ব্যাংকের কাস্টমার ইউজ করে না। সো সিঙ্গেল অর্গানাইজেশনের জন্য প্রাইভেট ক্লাউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনস্টিটিউশনের জন্য, গভর্নমেন্ট এজেন্সির জন্য, তারপর টেলকোর জন্য, যেমন টেলকো ইনফ্রাস্ট্রাকচার শেয়ার হয়, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে যে মোবাইল ইন্টারনেট শেয়ার হয়, বাট ডেফিনেটলি টেলকোর কাস্টমার আজকে গ্রামীণফোনের মধ্যে বাংলালিংকের কাস্টমার আছে সিম কার্ড হিসেবে, কিন্তু তাই বলে গ্রামীণফোন বাংলালিংকের মধ্যে যে কেউ ইউজ করছে তার না। সো সিঙ্গেল অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রাইভেট ক্লাউড ইজ widely used, no, I will not say widely used, is used for private cloud solutions. The data center resources may be located on premises or operated third-party vendors off-site. আচ্ছা, কেউ কি বলতে পারবা অন প্রেমিসিস মানে কি? আচ্ছা, যারা কোশ্চেনগুলো Physical অ্যান্সার server. দিতেছ, হ্যাঁ যারা কোশ্চেনগুলো অ্যান্সার দিচ্ছ তারা বাদে বলো, বিকজ লেট মি চুজ। আচ্ছা, তন্ময় ভৌমিক বলতে পারবা অন প্রেমিসিস মানে কি? কোশ্চেনটা বুঝি নাই।
আচ্ছা, অন প্রেমিসিস মানে কি? অন প্রেমিসিস অন স্যার এটা প্রেমিসিস আমরা স্যার বলতে পারবো না। কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রীতা বলতে পারবা অন প্রেমিসিস মানে কি? Sir, in terms of cloud. না, অন প্রেমিসিস মানে তুমি অন প্রেমিসিস বলতে কোন সময় ওয়ার্ড শুনছো অন প্রেমিসিস? Yes, sir. Yes, sir. Generally, it's like inside something on premises. Like we use it in like inside a building or something রাইট, like হ্যাঁ, that. ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, রাইট। নাইমুল আসিস, অন প্রেমিসিস। নাইমুল আজিজ আছো? হয়তো নেটফ্লিক্স দেখছে, নো ওয়ারিস, ওকে। আচ্ছা, হ্যাঁ, অন প্রেমিসিস তোমরা যেটা বলছো ইজ অ্যাবসলিউটলি রাইট। সো অন প্রেমিসিসটা কি? অন প্রেমিসিসটা হচ্ছে অন প্রেমিসিস লাইক ডেটা সেন্টারটা কি থাকে, আইবি ডেটা সেন্টার কিন্তু আইবির মধ্যে থাকতেছে, রাইট? আইবি বিল্ডিং এ থাকতেছে, হ্যাঁ। হ্যাঁ, কোনো মানে কোনো আমার সময় সাথেই আছে। Yes, sir. রাইট, তোমরা যেটা বলছো হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। আমি একটু আরেকটু ওভার ইন ডেপথ বলতেছি যে অন প্রেমিসিসটা হচ্ছে তোর আইবি ডেটা সেন্টার আইবির মধ্যেই থাকছে, ব্যাংকের ডেটা সেন্টার ব্যাংকের মধ্যেই থাকছে। কোনো কোনো সময় দেখবা অন প্রেমিসিস থাকার পরেও ডিজাস্টার রিকভারির জন্য অন্য অন্য জায়গায় রাখতেছে। কোনো সময় রাখতেছে লেটসে ঢাকায় একটা ডেটা সেন্টার আছে, আবার আছে গাজীপুরে, আবার কোনো কোনো রাখছে যশোরে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি সবাইকে, কেউ কি বলতে পারবা আমরা ডেটা সেন্টারে ঢাকায় রাখতেছি ডিজাস্টার রিকভারি লাইক ঝড়, কোনো পলিটিক্যাল প্রবলেমস অথবা কোনো ন্যাচারাল ক্যালামিটিস এর জন্য হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ঢাকায় রাখতেছি, গাজীপুরে রাখতেছি, এন্ড দেন চিটাগাং সিলেটে না রেখে যশোরে রাখছি কেন? কেউ কি বলতে পারবা ওয়াই যশোর? স্যার আবার কোশ্চেনটা মানে ক্লিয়ারলি বুঝে নেবেন। ঢাকার ডেটাগুলো আমি যশোরে কেন রাখছি ওইরকম ব্যাপারটা না, ধরো আমি বুঝি অন না, স্যার। প্রেমিসিস, হ্যাঁ, অন প্রেমিসিস মানে হচ্ছে আমরা একটা অর্গানাইজেশনের মধ্যে অন প্রেমাইসিস আমরা ডেটা সেন্টারটা রাখছি, রাইট? এখন কোনো কোনো অর্গানাইজেশন আছে ডিজাস্টার রিকভারি, মানে একটা ডিজাস্টার হইতে পারে, একটা বিল্ডিং এর মধ্যে আল্লাহ না করুক আগুন লাগতে পারে, একটা ভূমিকম্প হতে পারে, একটা বন্যা হতে পারে, পলিটিক্যাল কোনো প্রবলেম হতে পারে, স্টুডেন্ট সমস্যা হতে পারে, কোনো একটা কিছু জন্য কোনো কোনো অর্গানাইজেশন আছে যারা পয়সা খরচ করে সেম এনভায়রনমেন্টটা একটা সার্ভার ব্যাকআপ হিসেবে রাখতেছে, লেটস সে বেসিক্যালি গাজীপুরে, ওদের দূরে আরেকটা রাখতেছে, রাখতেছে লাইক সেম বিল্ডিং রাখতেছে। আচ্ছা, যশোরে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যশোরে কেন? ওয়াই গাজীপুর নয়, ঠিক আছে যে যাওয়া, স্যার, ইজ দিস বিকজ যশোরে হ্যাজার্ড এন্ড রিস্ক কম? সিলেট রাখো, চলো কক্সবাজার রাখলে স্যার না, স্যার ওই যে আপনি যেটা হ্যাজার্ড বললেন রিস্ক কেন কম হবে? ডিজাস্টার তো মানে ওই বিল্ডিং এ হতে পারে, সো এই জন্য ওটা থেকে দূরে রাখতেছে এরকম। হ্যাঁ, না সেটা ঠিক আছে, সবকিছু বুঝলাম, তো দূরে রাখছে মানে কি? তাহলে আমরা কি করি? আচ্ছা, লেটস সে আমরা বাসায় তোমার ধরো তোমার যাদের বাবা মা আছে বা ভাই বোন আছে, অনেক সময় তোমার দামি দামি জিনিসপত্র অথবা গহনা টহনা বা ডায়মন্ড সোনা বা হোয়াট এভার আমরা বাসায় না রেখে আমরা ব্যাংকে রাখতেছি, রাইট? ব্যাংকের স্টোরেজে রাখতেছি, ভল্টে রাখতেছি, হ্যাঁ। সো ভল্টে আমরা রাখতেছি, তাহলে সেফ থাকে। এখন এখন বাংলাদেশে আবার ভল্টও মাঝে মাঝে সেফ না, আর সেটা আপনার কথা অনেক ইয়া হয়ে আসছে, ল্যাগ হয়ে আসছে। মাঝখানে মাঝখানে গাজীপুরে আছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, এখন আই এম অডিবল? অল গুড? অডিবল স্যার, বাট অডিওটা অনেক ব্রেক করতেছে। হ্যাঁ স্যার, কথা কেটে কেটে আসছে। একটা সেকেন্ড, তাহলে আমি একটু, আচ্ছা আমি তাহলে
শোনা যাচ্ছে? নাও ইটস গুড। জি স্যার। ওকে, সো আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই। হ্যাঁ, যশোরে রাখার কারণ হইতেছে যে ভূমিকম্প যখন হয়, আর্থকুয়েক যখন হয়, তখন বেল্ট হিসেবে হয়। সো যশোর ইজ এ ডিফারেন্ট বেল্ট। ঢাকা, চিটাগাং, রাজশাহী বা ঢাকা, চিটাগাং, গাজীপুর ইজ ইন দ্য সেম বেল্ট। তোমার কোনো একটা ডিজাস্টার হলো, যশোরে হলে ওকে ডিফারেন্ট বেল্টস। মানে ভূমিকম্পে যদি আল্লাহ না করুক এই জোনগুলা কোনো ক্ষতিগ্রস্ত হয়, যশোর উইল বি সেফ, অথবা যশোরের ক্ষতিগ্রস্ত হলে এই জায়গাটা সেফ। তো দ্যাটস এ রিজন ওয়াই যশোরে অনেক ডেটা সেন্টার আছে যেখানে রাখা হয়। আচ্ছা, But sir, like how about other disasters like ধরেন earthquake ছাড়াও যেমন like বন্যা and like yeah flooding and stuff like that? হ্যাঁ, কিন্তু তুমি তো স্পেসিফিক্যালি ইউ ডোন্ট নো মানে ডিজাস্টার জিনিসটা কি। ডিজাস্টার জিনিসটা তুমি জানো না। ডু ইউ নো দ্য Yes, ডিজাস্টার? unpredictable. ইটস আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, ওই যে আনপ্রেডিক্টেবল কস্ট বলছিলাম, যেরকম আনপ্রেডিক্টেবল। সো তুমি কি করবা? ডিজাস্টারের মধ্যে কি হতে পারে? বন্যা হইতে পারে। এখন বন্যা হলে তো ঢাকায় রাখলেও ভালো, যশোরে রাখলেও ভালো, চিরাঙে রাখলেও ভালো। আচ্ছা, কক্সবাজারে রাখা ঠিক হবে না, বিকজ কক্সবাজারে পানি উঠে যাবে, তো কক্সবাজার বাদ। কিন্তু তারপর তুমি আরেকটা চিন্তা করলা, ভূমিকম্প, তখন তুমি কি করবা? না, তাহলে তো চিটাগাং রাখা যাবে না। ঢাকায় রাখলে তো সেম ওল্ড, ঢাকায় তো মাঝে মাঝে ভূমিকম্প হয়, যশোরটা ডিফারেন্ট বেল্টে। তো তুমি অনেকগুলো চিন্তা করে যখন তুমি প্রেডিক্টেবল করতে পারবা আনপ্রেডিক্টেবল জিনিসগুলোকে, তখন তুমি যশোরে রাখছো। আচ্ছা, সো ডেডিকেটেড উপরে চলে গেছি। রাইট, প্রাইভেট ক্লাউড ডেডিকেটেড আর একটু যাচ্ছে। হ্যাঁ, dedicated and secure environment that cannot be accessed by other organization, like যেটা আমরা বলতেছিলাম। আচ্ছা, তার উপরে আমরা শেষ করি নাই। Single organization, the data center resources may be located on premises or third party vendor off site. কোন সময় ডেটা সেন্টার অন্য থার্ড পার্টিকে ইউজ করায় বিকজ অফ কস্ট। The computing resources is isolated via secure private network, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সিকিউর প্রাইভেট নেটওয়ার্ক, যাতে ওটা থেকে কানেক্টেড হয়ে থাকে, and not shared with other customers, definitely not. Private cloud is customizable to meet unique business and security needs for an organization. Charge it দরকার। IT workloads without compromising on the security and performance previously only achieved dedicated on-premises data center. Advantage of public cloud include dedicated and secure environment that cannot be accessed by other organizations. মানে কি এখন আইবি ডেটা সেন্টার আইবির মধ্যে, সো আইবি ইজ মাচ সিকিউর। যেটা পাবলিক ক্লাউড এমন হতে পারে, পাবলিক ক্লাউডে রাখলে নট সিকিউর হতে পারে যদি তুমি সিকিউরিটি মেজারমেন্ট না নাও। আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা লেটস সে ইনস্টাগ্রাম পাবলিক ক্লাউডে চলতেছে, সেই জন্য অনেকেই কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টার জন্য দে গট রিয়েলি ডিসরাপ্টেড বাই দ্য সার্ভিসেস। কিন্তু আজকে এমন হতে পারতো যে যদি অন প্রেমিসিস থাকতো তাহলে হয়তো এই জিনিসটা নাও হতে পারতো। বাট আরেকটা কোয়েশ্চেনও আসতেছে, অন প্রেমিসিস থাকলে এই পরিমাণ বিলিয়ন ইউজার্স পার ডে, ক্যান ইউ বিলিভ ইট? ফেসবুকের ইউজার হচ্ছে বিলিয়ন ইউজার পার ডে। এটা তো তুমি কত কত বিগ শটস ডেটা সেন্টার ইউজ করতে নো। হ্যাঁ, ডেফিনেটলি এটা তাদের ডেটা সেন্টার ইউজ করতেছে, কিন্তু তখন কিন্তু কষ্ট হয়ে যেত, তাহলে ফেসবুক ইউজ করতে পয়সা দিতে হতো। এখন সেটা হচ্ছে না। So there are pros and cons over there. Compliance and straight line regulation organization can run protocols, configuration, measure customer security, unique workloads regularly. হ্যাঁ, যাদের যেরকম আমরা বলছিলাম ব্যাংকস, তারপর বিকাশ, নগদের মতো অর্গানাইজেশন, তারা কিন্তু ইউজ করছে প্রাইভেট ক্লাউড। আচ্ছা, হাইলি স্কেলেবল এফিসিয়েন্সি, highly scalable and efficiency meet unpredictable demands without compromising on security and performance. বারে বারে সিকিউরিটি কেন বলছে? তুমি যখন পাবলিক ক্লাউডে রাখছো, ইউ এক্সপোজ ইউর সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট। তুমি যখন এক্সপোজ করছো, তোমার এসএসএল সার্টিফিকেটস লাগবে, তোমার ওয়াফ করা লাগবে, প্রোটোকল লাগবে, তোমার ডিডোস প্রোটেকশন লাগবে, তোমার সিকিউরিটিটাকে অনেক শক্ত করতে হবে। তুমি যদি শক্ত করে না রাখো, তাহলে তুমি যদি এক্সপোজ হয়ে যাও, তখন দের ইজ এ সিকিউরিটি রিস্ক থাকতেই পারে। হ্যাঁ, তুমি প্রাইসে সবই কমাচ্ছ, ইউজ করছো এন্ড এভরিথিং, বিকজ দ্যাটস আদার বিউটি অফ দ্য পাবলিক ক্লাউড। কিন্তু প্রাইভেট ক্লাউডে হচ্ছে তোমাকে সবাই তো এক্সপোজ করছে না, আদার ব্যাংকরা আদার ব্যাংক ইউজ করছে না, আইবি ছাড়া ইউজ করছে না। সো হাইলি স্কেলেবল। রাইট, এসএলএ পারফরমেন্স, এসএলএ হচ্ছে তোমার পারফরমেন্স এফিসিয়েন্সি, এসএলএ হচ্ছে
ভুলে গেলাম এসএলএ এসএলএ থাকে হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে এসএলএ হচ্ছে সালাদ বলতেছি এসএলএ আচ্ছা এসএলএ মিনিং ইন বিজনেস ওকে রাইট সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সার্ভিস লেভেল এগ্রিমেন্ট কি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট হচ্ছে যে কাস্টমারের সাথে অথবা কোম্পানির সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকে সো ব্যাংকে যখন ইউজ করে তখন কাস্টমার করে একটা ফর্ম ফিল আপ করো তোমরা ডেটা ব্রিচ করার জন্য করা যাবে তখন সো ওগুলা হচ্ছে আমরা এসএলএ কে বলতেছে সো ওগুলা প্রাইভেট ক্লাউডের ক্ষেত্রে ইজ ভেরি flexibility to transform infrastructure based ever changing business and IT needs of an organizations. তো কাদের জন্য এটা সুইটেবল ফর রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড গভর্নমেন্ট এজেন্সি সবাই ডেটা সেন্টার ইউজ করে মিলিটারিজ ব্যাংকস তারপর উপায় বিকাশ সবাই ইউজ করে প্রাইভেট ক্লাউড টেকনোলজি কোম্পানিজ দ্যাট রিকোয়ার স্ট্রং কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি ওভার আইটি ওয়ার্কলোড ইজ আন্ডার যারা টেকনোলজি কোম্পানি যাদের স্ট্রং কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি ওভার আইটি ওয়ার্কলোড তাদের জন্য মাছ সুইটেবল লার্জ এন্টারপ্রাইজ যারা অ্যাডভান্স ডেটা সেন্টার টেকনোলজিতে খুব এফিসিয়েন্ট এবং তারা কস্টটাকে রিডিউস করতে পারে তাদের জন্য সুইটেবল অর্গানাইজেশন দ্যাট ক্যান এফোর্ড ইনভেস্টমেন্ট অন হাই পারফরমেন্স and availability অন টেকনোলজি যাদের অনেক পয়সা আছে যারা মনে করে যে না আমরা পাবলিক ক্লাউডে যাব না তারা এটাকে ইনভেস্ট করতে পারে তাদের জন্য প্রাইভেট ক্লাউড সুইটেবল বাট ম্যাক্সিমাম অর্গানাইজেশনস অ্যান্ড থ্যাঙ্কস টু কোভিড হয়তো সো সবাই কিন্তু এখন ক্লাউড সার্ভিসের দিকে চলে যাচ্ছে কেন টাকা পয়সা খরচ কমানো রোবাস্ট সার্ভিসেস তুমি প্রাইভেট ক্লাউডে তুমি যখন তখন নতুন নতুন সার্ভিস ইউজ করতে পারবা না বা নতুন সার্ভিস তুমি এখন হঠাৎ করে তোমার এখন আইবিতে মনে করছে একটা এআই ল্যাব তৈরি করবে অথবা হিউজ হাই পারফরমেন্স কম্পিউটিং ইউজ করবে দে হ্যাভ টু স্পেন্ড মিলিয়ন টাকা কিন্তু যদি একটা প্রাইভেট ক্লাউডের জায়গায় পাবলিক ক্লাউড তারা ইউজ করে দে ক্যান ইউজ ইট এনি টাইম এনিওয়্যার হ্যাঁ আওয়ারলি ইউজ করতে পারে মান্থলি ইউজ করতে পারে পার সেকেন্ড ইউজ করতে পারে পার মিনিটস ইউজ করতে পারে পার আওয়ার ইউজ করতে পারে যখন দরকার নেই ইউজ করে বন্ধ করে রাখতে পারে 2 মাস ইউজ করে বন্ধ করে রাখলো সো তোমার ইনভেস্টমেন্ট কিন্তু বছরকে বছর করা লাগলো না তুমি একটা হাই পারফরমেন্স কম্পিউটিং এর জন্য অনেক পয়সা দিয়ে সার্ভারটা কিনা লাগলো না সো ওইটা so expensive solutions with relatively high cost of ownership as compared to public cloud alternatives for short-term use cases যেটা আমি বলতেছিলাম mobile users have limited access to private cloud considerable high security because the infrastructure may not offer high scalability to meet unpredictable demands like e-commerce ride sharing company a uber সহজ পাঠাও গাড়ি কই পার্কিং কই হ্যাঁ সবাই ইউজ করেছে প্রাইভেট ক্লাউড পাবলিক ক্লাউড কেউ কেউ আবার দুইটাই ইউজ করে প্রাইভেট পাবলিকও কিছু কিছু মিলাই ইউজ করে বাট মোস্টলি ইউজ পাবলিক ক্লাউড AWS Azure Google whatever and whatnot the infrastructure may not offer high scalability to meet unpredictable costs যখন দরকার হইতে পারে হ্যাঁ হঠাৎ করে উবার আসে বললো যে 10% ডিসকাউন্ট অন স্টুডেন্টস সকালবেলা এবং 6টার সময় হ্যাঁ সকালবেলা ক্লাস হঠাৎ ওপেন করে দিল 10% 50% ডিসকাউন্ট তুমি দেখলা বাসে করে আসতে গিয়ে এলে যত পয়সা লাগে ধরো 15% বা 20% ডিসকাউন্ট দিয়ে দিল বাসে করে আসতে যত পয়সা লাগে বা সিএনজি করে আসতে পয়সা লাগে অলমোস্ট একটু টাকা বেশি লাগছে 10 টাকা 15 টাকা বেশি লাগছে উবারের গাড়িতে করে আসতে অথবা উবারের মোটরসাইকেলে করে আসতে তাহলে ওটাই বেটার তখন এই তো দিল সব স্টুডেন্টরা সকাল টমেটো ইউজ করছে উবারের সার্ভিস রাদার দেন দ্য বাস তখন আনপ্রেডিক্টেবল কস্ট হয়ে গেল না সেই কস্টটা কিন্তু প্রাইভেট ক্লাউড দিয়ে সম্ভব না আমি কি বুঝতে পারছি আচ্ছা এটাই চিন্তা করতেছিলাম যে যদি আনপ্রেডিক্টেবল হয় তাইলে প্রবাবলি পাবলিকে যাওয়া বেটার হবে রাইট অফকোর্স তুমি আনপ্রেডিক্টেবল তুমি কতটুকু ইনভেস্ট করে রাখতে পারবা কিন্তু নতুন নতুন সবসময় সার্ভিস আনতে পারবা না তুমি একটা ভালো সার্ভার আনতে গেলেও করোনার মধ্যে হয়তো সিঙ্গাপুর থেকে আসতেছে অথবা শিপে করে আসতেছে কিন্তু এখানে তো লোকই কাজ করছে লকডাউন লেটস গো ফর হাইব্রিড ক্লাউড আমরা একটু আগে শেষ করবো আজকে সো হাইব্রিড ক্লাউডটা হচ্ছে combination মানে private and public refers to a cloud infrastructure environment that is mixed of public and private cloud solution. The resources
are typically orchestrated on the integrated infrastructure components. Apps and data workloads can share resources between public and private cloud deployment based on organizational business, technical policies around security, performance, scalability, cost, efficiency, and other aspects. For instances, organization can use private cloud environment for IT workloads and component infrastructure for public cloud resources, accommodate occasional spikes on the network traffic. মানে কি? মানে হচ্ছে যেসব অর্গানাইজেশনগুলো দুইটাই ইউজ করে, পাবলিক প্রাইভেট। আমরা অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করছি যারা রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য পাবলিক ক্লাউড মানে AWS থেকে অন প্রেমিসিসে বা প্রাইভেট ক্লাউডে মাইগ্রেট করছি। আচ্ছা, আবার কোনো কোনো অর্গানাইজেশন আছে হাইব্রিডে যারা হচ্ছে দুইটা ইউজ করে, প্রাইভেট ইউজ করে, পাবলিকও ইউজ করে। প্রাইভেট ইউজ করে এখন ধর আইবি কোনো কারণে চিন্তা করলে আমাদের ডেটাগুলো রাখতে হবে গুগল ক্লাউডে, একটা ব্যাকআপ। কিন্তু গুগল ক্লাউডে 15 জিবিতে হবে না, আমাদের কারো পারচেস করতে হবে 1 টেরাবাইট এন্ড এভরিথিং। তখন তার কি হলো, তারা কিন্তু প্রাইভেট ক্লাউড ইউজ করলো অ্যাজ এ লোকাল, ব্যাকআপের জন্য ইউজ করলো পাবলিক ক্লাউড। তখন ওই কনসেপ্টটা হয়ে যাবে হাইব্রিড ক্লাউড, রাইট? আবার অনেক অর্গানাইজেশন আছে বা মোস্টলি যেসব অর্গানাইজেশন চিন্তা করে আমরা ক্লাউড সার্ভিসে বা ক্লাউড ইনভায়রনমেন্টে অথবা ক্লাউড কম্পিউটিং ইউজ করব আমাদের অর্গানাইজেশনে, তারা কিন্তু একবারেই কিন্তু বড় বড় ইনফ্রাস্ট্রাকচার মুভ করে ফেলে না ক্লাউডে। হ্যাঁ, যেমন ধরো যারা স্টার্ট আপ অর্গানাইজেশন, হ্যাঁ, বা যাদের হচ্ছে লিমিটেড পয়সা দিয়ে শুরু করছে, অথবা স্টার্ট আপ, অথবা যাদের মেইন ফোকাস হচ্ছে বিজনেসকে গ্রো করা, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অত চিন্তা নাই, তারা কিন্তু চট করেই পাবলিক ক্লাউডে চলে যায়। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন বানাইছে, একটা ইআরপি বানাইছে এন্ড এভরিথিং, ওকে গো ফর পাবলিক ক্লাউড। আবার কোনো কোনো অর্গানাইজেশন যা দুইটা ইউজ করতেছে তারা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডের যেটা সুবিধা এটা হচ্ছে তুমি ধরো যেই জায়গাটার স্পাইক বেশি হচ্ছে সেটা তুমি পাবলিকে রাখলা, যেটাতে নর্মাল রিসোর্স টাকা পয়সা প্রাইভেট হিসেবে মোরলেস কম লাগতেছে সেটা তুমি প্রাইভেট ইউজ করলা। সো ইউ ক্যান ইউজ বোথ ফিচার্স। অ্যাজ এ রেজাল্ট তোমার এডিশনাল কম্পিউটিং ক্যাপাসিটি ডাজ নট রিকোয়ার হিউজ পরিমাণ এক্সপেন্সেস অফ এ পাবলিক ক্লাউড। তোমার শুধুমাত্র তুমি প্রাইভেট ক্লাউডের উপরেই ডিপেন্ডেন্ট থাকলা না, তোমার কস্টিং এর ক্ষেত্রে তুমি কস্টটাকে শেয়ার করলা অ্যাজ এ পাবলিক ক্লাউডে। তাহলে কি হলো, তাহলে যেটা হলো তোমার ব্যাকআপটা ধরো ইনশিওর হলো পারফেক্টলি, তোমার হাইলি স্পাইকের জন্য বিরাট বিরাট সার্ভার কিনা লাগলো না প্রাইভেট ক্লাউডে, তুমি সেটা পাবলিক ক্লাউড ইউজ করলে তোমার কস্টটাকে ব্যালেন্স হলো। সো অ্যাডভান্টেজেস: flexible policy driven to distribute workloads across public private infrastructure based on security performance and cost requirements. Scalability of public cloud is archive without exposing sensitive IT workloads to the inherent security risk, because there are এমন কিছু আছে একটা ব্যাংক, সেই ব্যাংকের তোমার কোর ব্যাংকিং প্রাইভেট ক্লাউডে রাখছে, বাট নন কোর ব্যাংকিং এমপ্লয়ি ডেটা, এমপ্লয়িরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তারা পাবলিক ক্লাউডে রাখতেছে AWS বা Azure সার্ভিস, সেটা কিন্তু হাইব্রিড হয়ে যাচ্ছে। আবার হাই রিলায়েবিলিটি সার্ভিসেস ডিসরাপ্টেড মাল্টিপল ডেটা সেন্টার অ্যাক্রস পাবলিক অ্যান্ড প্রাইভেট। যখন তোমার দরকার হচ্ছে তুমি মাল্টিপল ডেটা সেন্টারে কিন্তু রাখতেছো। হ্যাঁ, সো এখন লিমিটেশনটা কি? এখন এটা তো গেল সুইটেবল, আচ্ছা এটা থাকতেছে। আচ্ছা এখন হচ্ছে কি, আচ্ছা সরি সুইটেবলটা পড়া হয়নি। সুইটেবল হচ্ছে কি, অর্গানাইজেশন সার্ভিং মাল্টিপল ভার্টিকালস ফেজিং আইটি সিকিউরিটি রেগুলেটর, সেটা বলছি আমরা। সো এবং পারফরমেন্সগুলোকে তোমার এনশিওর করা হচ্ছে তাদের জন্য সুইটেবল, যাদের মাল্টিপল ভার্টিকালস আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, গ্রুপ অফ কোম্পানিজ, কিছু জিনিস আছে লোকালে অন প্রেমিসিসে, কিছু জিনিস পাবলিক ক্লাউডে, হ্যাঁ তার হাইব্রিড ক্লাউড ইউজ করছে। অপটিমাইজিং ক্লাউড ইনভেস্টমেন্ট without compromising the value proposition of public-private cloud technologies, are SaaS offering, software as a service, like Gmail, গুগল ম্যাপ। সো ওগুলার ক্ষেত্রে তুমি প্রাইভেট ক্লাউডে রাখতে পারো, বাট যেহেতু এটা একটা সবাই ইউজ করতেছে, ইটস আ রোবাস্ট পিক অফ পিকের ব্যাপার আছে, পিকে উঠে যায়, তুমি সেটার জন্য পাবলিক ক্লাউডে ইউজ করতেছো। Strategically approach cloud investment to continuously switch and trade-offs within the base cloud. তোমার যখন দরকার হচ্ছে পাবলিক ক্লাউডে রাখা, তুমি রাখতেছো, প্রাইভেট ক্লাউডে রাখা, প্রাইভেট ক্লাউডে রাখতেছো। তুমি অন অফ করতে পারো বেসড অন তোমার ডেটা। যখন প্রাইভেট ক্লাউডে জমা হচ্ছে অটোমেটিক্যালি ডেটা পুল হয়ে বা পুশ করে দিচ্ছে পাবলিক ক্লাউডে, স্ক্রিপ্ট করে ফেললা। হ্যাঁ, আবার কোনো কোনো সময় তো স্পাইক কমে যাচ্ছে, তখন তুমি পাবলিক ক্লাউড দিয়ে জায়গায় প্রাইভেট ক্লাউড ইউজ করলে। সো ইউ ক্যান ডু দ্যাট। লিমিটেশন কি, অনেক সময় তুমি যখন জানো না
তখন কিভাবে এটাকে আসলে মনিটর বা মেনটেনেন্স করতে হয় তুমি জানো না, তখন ইট গেটস এক্সপেন্সিভ। তুমি তোমার তোমার ইঞ্জিনিয়ার্স গুলা শুধুমাত্র লোকাল ডেটা সেন্টারে কাজ করছে, তাদের পাবলিক ক্লাউড সম্পর্কে আইডিয়াই নাই। তখন তারা আবার ওই তো ক্লিকে বিশ্বাসী না, তারা বিশ্বাসী হচ্ছে সকালে উঠে সার্ভারটা দেখবে, সার্ভারটা কিভাবে চলতেছে, হ্যাঁ সার্ভার একটা আওয়াজ হচ্ছে, দে আর ফ্যাসিনেটেড বাই দ্যাট। আর পাবলিক ক্লাউডে তো সার্ভার কই আছে, নোবডি নোস। সিঙ্গাপুরে আছে, বাট সিঙ্গাপুরে যায় কি স্পট করতে পারে ওই যে আমার সার্ভার চলতেছে, আইবির আইরাস চলতেছে এই সার্ভারে, অথবা পিয়াজা চলতেছে, না ইউ ক্যানট ডু দ্যাট। সো দ্য রিজন হচ্ছে যে তুমি যদি ঠিক মতো করে এটাকে স্কেলেবল করতে না পারো, ইউজ করতে না পারো, ইট গেটস এক্সপেন্সিভ। এটা সব জায়গায় সম্ভব, এটা প্রাইভেট পাবলিক সব জায়গায়। Strong compatibility of integration requires between cloud infrastructure spanning different location categories, the limitation of public cloud deployment for organization, lack of direct control over the infrastructure. অনেকে মনে করে কি, যেটা বলছিলাম, এখনো আমাদের মানুষের মধ্যে একটা ভীতি, ভয়, অথবা একটা ইয়া থাকে। মানুষ মনে করে কি, ও আচ্ছা পাবলিক ক্লাউড মানে হচ্ছে হোস্টিং, দূর আমি পাবলিক ক্লাউডে গেলেই তো আমার ডেটাগুলো সব নিয়ে নিবে, অমুকজন তমুকজন। তুমি যদি হাইলি সিকিউর করে রাখো, কোটি কোটি কোম্পানি মুভ করছে পাবলিক ক্লাউডে, তাহলে সমস্যাটা কি আছে? হ্যাঁ, এখন সিকিউরিটি ব্রিচ তো হয়েছেই, হতেই পারে। সো ওই সিকিউরিটি ব্রিচ যাতে না হতে পারে সেই জন্য ইউ মেক ইউর ইনফ্রাস্ট্রাকচার মোর সিকিউর অ্যান্ড এভরিথিং। So additional infrastructure complexity of the Bolami, the choices between public, private, and hybrid cloud depends on the variety of factors. Yeah. Sorry, a variety of factors, use cases, and limitation. মানে এটা আসলে মোর অন দ্য ট্রেড অফস। তুমি কখন যাবা, ব্যাকআপের জন্য ইউজ করতে পারো, ডিজাস্টার রিকভারির জন্য ইউজ করতে পারো। অনেক অর্গানাইজেশন আছে, যেমন আমরা বার্জারের সাথে কাজ করছিলাম এসিপি নিয়ে। তাদের ডিজাস্টার রিকভারি, কোনো কারণে ডিজাস্টার রিকভারি হলে তারা এডাব্লিউএস অটোমেটিক্যালি সার্ভারটা আপ হয়ে যায়, আর মাঝখানে 24/7 সিঙ্ক হতে থাকে ডেটাগুলো। হ্যাঁ, বাট কোনো কারণে সার্ভার প্রবলেম হলো অন প্রেমিসিসে, তখন পাবলিক ক্লাউডে হয়ে যাচ্ছে। দ্যাটস আ হাইব্রিড মোড। So either variety of factors, definitely use case of limitation real world, either solutions or leverage of type of cloud solutions যেটা ভ্যালু প্রপোজিশন করে। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এখন আমরা যদি একটু পাশাপাশি রাখতে চাই, তাহলে কি আসে? আরো কোনো কোয়েশ্চেন সোফার? কি বুঝতেছো না বুঝতেছো না? স্যার আমার মনে হচ্ছে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি প্রাইভেট ক্লাউড আর পাবলিক ক্লাউডের মধ্যে, বিকজ ধরেন স্যার যে কস্টের ব্যাপারটা আসতেছে, স্যার এটা নিয়ে একটু কনফিউজড। কোন জায়গায় কনফিউজ বলে? স্যার আপনি বলছিলেন যে প্রাইভেট ক্লাউডে কস্টিং বেড়ে যাবে, স্যার কেন স্যার? আচ্ছা, কেউ কি ভলান্টিয়ার করতে পারবে অন বিহাফ অফ মি, যে কেন এই কোশ্চেন অ্যান্সার দিতে পারবো? যে ভলান্টিয়ার করবা তাকে এডিশনাল 5 মার্কস দেওয়া হবে। না, আমি জাস্ট জকিং। কেউ কি ওই কোশ্চেন, আচ্ছা জান্নাত, তোমার তোমার আমি কোশ্চেন অ্যান্সার দিতেছি, বাট আমার এখানকে যারা আসো তারা কেউ বলতে পারবা যে এই কোশ্চেন অ্যান্সার কি? কোশ্চেনটা হচ্ছে যে প্রাইভেট ক্লাউডে কস্টিং বেড়ে যায়, এটার কারণ কি? হাবিবুর বলতে পারবা? হাবিবুর আসো? জি স্যার স্যার। কারণ আছি স্যার। হ্যাঁ স্যার এটার কি কারণ হতে পারে যে মানে প্রাইভেট নাও থাকলে যেহেতু আমার যেটা ইউজ হচ্ছে না সেটাও আমার সেখানে রাখা, সো দেখা যাচ্ছে যে কস্ট অন্য সময় যেটা হতো যে আমি যদি শেয়ার নেই বা মানে এরকম কিছু থাকে যেখান থেকে আমার যেটা ইউজ হচ্ছে না সেটা অন্য কেউ ইউজ করতে পারতেছে বা এরকম কিছু, তখন কি কস্টিংটা কমে যায়? সো প্রাইভেটের ক্ষেত্রে দেখা যায় যে আমি পুরাটা নিয়ে বসে আছি, সো কোনোটা আমি ছাড়তেছিও না, আবার আমার নিজেরও লাগতেছে না, সো কস্টিংটা বেশি পড়তেছে, এরকম কিছু কি? এক্স্যাক্টলি রাইট। আর কি হচ্ছে ভলান্টিয়ার করবা? হাবিবুর বলবা? জি স্যার, এটা ওই ফাইম ভাই যেটা বললো এটা ওয়ান অফ দ্য রিজনস। আর একটা রিজনস যেটা বলতো সেটা হচ্ছে যে ফাইম ভাই যেটা বললো সেটা হচ্ছে অপারেটিং কস্ট, বা হচ্ছে যে এটার পেছনে যে মানে ওই যে স্যার আপনি যেটা বলতেছিলেন ইউটিলিটি বিল হিসাবে, যে আমি যতটুকু ইউজ করতেছি ততটুকু মানে পে অ্যাজ ইউ গো, সেই মডেলে যদি আমি যাই, তার মানে হচ্ছে আমি যদি কারো কাছে কোনো সার্ভিস নেই, মানে আমি পাবলিক ক্লাউডে যদি কথা চিন্তা করি, পাবলিক ক্লাউডে হচ্ছে আমি ওই পে অ্যাজ ইউ গ্রো অথবা পে অ্যাজ ইউ গো
মানে আমি যতটুকু কনজিউম করব অ্যাবজর্ব করব ততটুকু হচ্ছে আমি পে করতেছি। আর হোয়ারাস আমি যদি প্রাইভেটের কথা চিন্তা করি, আমার এন্টার বা হোল একটা ইকোসিস্টেম বা আমাকে পুরো সেটআপটা করতে হচ্ছে এবং এখানে ইনভেস্টটা অনেক বেশি। সো ইনভেস্টমেন্টটা যেহেতু বেশি হয় সেই জায়গাটাতে হচ্ছে যে কস্টটা তো বেশি পড়বে এবং এটা অপারেশনাল কস্ট, মেইনটেনেন্স কস্ট এবং সবকিছু মিলে আর কি। রাইট, আচ্ছা, থ্যাংক ইউ হাবিবুর ফাহিম। আচ্ছা জান্নাত, যেটা হচ্ছে যে তুমি অলরেডি বুঝে গেছো যে কেন কস্ট বেশি, তারপরে ওদের সাথে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যখন তুমি প্রাইভেট ক্লাউড বলতেছি আমরা, তুমি ডেটা সেন্টারের জন্য বড় বড় ডেটা সেন্টার কিনতেছো। হ্যাঁ, একটা ডেটা সেন্টারে একটা সার্ভারের এন্ড অফ লাইফ থাকে, ইওএল বলে। হ্যাঁ, এন্ড অফ লাইফ থাকে ধরো 5 বছর। এন্ড অফ লাইফ কি মানে, আমাদের যেমন ধরো বলে না গড় মানুষজন বাংলাদেশে বাঁচে কত বছর, সেরকম সার্ভারের এন্ড অফ লাইফ হচ্ছে 5 বছর ধরে রাখে। 5 বছর পর কি সার্ভার চালানো যায় না? অফকোর্স চালানো যায়। 5 বছর পর সার্ভারটা না আর তখন ওই রকম ইউজ করতে পারে না, কি জন্য? এটার মধ্যে কত কিছু হয়েছে, হাজারটা ডেভেলপার আসে কাজ করতেছে, হাজারটা ইনফ্রাস্ট্রাকচার নেওয়া হইতেছে, হোয়াট এভার অ্যান্ড হোয়াট নট। সার্ভারটা ওরকম করে পারফরমেন্স নেয় না। একটা সার্ভারের 5 বছরের জন্য ওয়ারেন্টি দিচ্ছে, আচ্ছা কোনো সমস্যা হলে, ড্যামেজ হলে আমরা দেখতেছি, 5 বছর পর আর ওয়ারেন্টি দেয় না। তখন এই সার্ভারগুলো কিন্তু লো কস্ট ভাবে সেল হয়। আচ্ছা, ওইটা আমি পরে আসতেছি। সো 5 বছরের মধ্যে তুমি কি করতেছো? তুমি কি তাহলে তখন যখন তুমি সার্ভার কিনতেছো বা একটা ল্যাপটপ কিনতেছো, তুমি করছো কি 2 টেরাবাইট হার্ড ডিস্ক কিনে নিচ্ছ, কিন্তু ডে ওয়ান থেকে কি তুমি 2 টেরাবাইট ইউজ করতেছো? না। আচ্ছা, তুমি সার্ভারের ক্ষেত্রে তো 2 টেরাবাইট হয় না, সার্ভারের ক্ষেত্রে তুমি ধরো 500 টেরাবাইট ইউজ করতেছো। হ্যাঁ, গিগাবাইট তো না, 500 টেরাবাইট ইউজ করতেছো, বা পেটাবাইট ইউজ করছো। পেটাবাইট না হলে 500 টেরাবাইট ইউজ করছো, বা 20 টেরাবাইট ইউজ করছো। 20 টেরাবাইট তো তুমি ডে ওয়ান থেকে ইউজ করতেছো না, তুমি ধরো এটা ইউজ করা 3 বছরে যায়। বাট তুমি কিন্তু একেবারে 5 বছরের সময় সুযোগ দেখে তুমি সার্ভারটা কিনে রাখতেছো। আচ্ছা, সার্ভার তো কিনলা, এখন এই সার্ভার 5 বছরের মধ্যে এরকম কোভিড আসলো, অমুক আসলো, তমুক আসলো, বিজনেস তোমার গন হয়ে গেল, অনেক অনেক মার্কেটিং এজেন্সি, অনেক অনেক ফুড রেস্টুরেন্টস, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, কেউ জানতোই না, আনপ্রেডিক্টেবল জিনিস, কোভিড আগে আমাদের দেখিনি কোনো জিনিস। এরকম জিনিস হলে তখন তুমি তো একটা অলরেডি এক্সপেন্ড করে রাখছো না? হ্যাঁ, প্লাস তুমি তো ইনভেস্টমেন্ট করে রাখছো, তুমি লোকালি অন প্রেমিসিসে তুমি সার্ভারটা রাখছো, তুমি যাইতেই পারছো না লকডাউনের জন্য, গেলেই 5,000 টাকা ফাইন। তো তুমি সেই সার্ভারগুলোকে তাহলে কেমনি ইউজ করবা? ওয়ারাস পাবলিক ক্লাউডে তুমি যদি রাখতা, তাহলে তোমার ইন্টারনেট থাকলে ইউ ক্যান ইউজ, এবং তোমার যতটুকু দরকার, যখন আমরা কোনো কাস্টমার আমাদেরকে বলে আমার এখন চলতেছে 4 কোর 8 জিবি, আমার 5 বছরের মধ্যে লাগবে হচ্ছে 8 কোর 16 জিবি, তখন আমাদের কিছু লোকজন আহ, ধাম করে 8 কোর 4 16 জিবি দিয়ে দিত। তখন আমরা চিন্তা করতাম যে না, উই ক্যান নট ডু দ্যাট। কেন? এটা তো ক্লাউড, তোমার কেন লাগছে, তোমার এখন কত কনজিউম হচ্ছে, আপনি আমাকে আপনার ডেটা ফ্রিকোয়েন্সি পাঠান, আপনার ইউসেজ প্যাটার্ন পাঠান, আপনার সিপিইউ মেমোরি রিপোর্ট দেন, 1 সপ্তাহ দেন, মাসে দেন, কোন সময় ডিজাস্টার হচ্ছে সেটা রিপোর্ট দেন, ডিজাস্টারের সিপিইউ মেমোরি কতটুকু যাচ্ছে, সমস্ত কিছু ক্যালকুলেট করে আমরা বললাম ভাই আপনার 8 কোর 16 জিবি দরকার না, ইউ স্টার্ট উইথ 2 কোর 4 জিবি, আপনি ইউজ করতে থাকেন, যখন দরকার ইটস এ ম্যাটার অফ ক্লিক আমরা এটাকে আপ করে দেবো। তাহলে ওই যে টিসিও, টোটাল কস্ট অফ ওনারশিপ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু অনেক কমে আসতেছে। তুমি 3 মাসই তুমি ইয়ে করলে না, একটা সফটওয়্যার তুমি বানাইলা, সেই সফটওয়্যার তো আজকে বানাই তো উবার এত মিলিয়ন মিলিয়ন গাড়ি নামায় ফেলা নেই, তাই না? আবার আজকে নামাই তো বিকাশ একদম $1 বিলিয়ন কোম্পানি হয় নাই। হ্যাঁ, সো গ্র্যাজুয়ালি সবাই কিন্তু মুভ করছে। সো তুমি ইনভেস্টমেন্টটা কেমনে করবা? সো ম্যাক্সিমাম কোম্পানি ইনভেস্টমেন্টটাকে কমানোর জন্য পাবলিক ক্লাউডে যায়, এই জন্য যতটুকু দরকার ততটুকু ইউজ করবে। আরেকটা বিউটি হচ্ছে, তুমি 50 টেরাবাইট সার্ভার কিনলা, তুমি সার্ভারটাকে কিন্তু রান করাই রাখতেই হবে, তুমি কোনো সময় শাটডাউন দিতে পারবে না, কিন্তু তোমার আদার জিনিসগুলো চলতেছে। হ্যাঁ, তুমি ল্যাপটপ শাটডাউন দিতে পারবা, কিন্তু তুমি সার্ভার তো শাটডাউন দিতে পারবে না। তার মানে সার্ভার যখন চলতেছে তখন ডেটা সেন্টারে জায়গাটা অকুপাই হচ্ছে, ওয়ান। সেকেন্ড হচ্ছে এইটার জন্য এসি 24/7 চলতেছে, এটার জন্য নেটওয়ার্কের কেবল আছে, এটার জন্য মনিটরিং এর জন্য তোমার এসি লাইনের মনিটরিং এর জন্য হিউজ পরিমাণ রিসোর্সের সাথে এঙ্গেজ, 5 জন 6 জন ডেডিকেটেডলি এই সার্ভার রুম দেখতেছে,
রাইট? সো কত ধরনের কস্ট আমি তোমাদেরকে পরে একটু দেখাবো, আজকে না হয়তো সামনের ক্লাসে, যে এই পরিমাণ কস্ট কিন্তু আমরা কেউ চিন্তা করি না। এটা কিন্তু ইনট্যাঞ্জিবল কস্ট, এটা তুমি দেখতে পাও না। ট্যাঞ্জিবল কি? ও সিকিউরিটি, ও আচ্ছা হোস্টিং, এটা কি, কিন্তু তোমার লং টার্ম যে কত বেনিফিট হচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা কথা হচ্ছে তোমার কস্টিং বেশি কেন, তুমি আজকে যেটা বলতেছিলাম আইবি বলতেছে একটা আইওটি ল্যাব করবে, অথবা আইটি ল্যাব অলরেডি আছে, ধরো লেটস সে এআই হাব করবে, এআই হাবে একটা বিরাট পরিমাণ সার্ভার কিনা লাগবে। তো অলরেডি তোমার অ্যামাজন, অ্যাজোর, গুগল ইজ গুড ফর এআই অ্যানালিটিক্স, এরা দিয়ে রাখছে এবং তার কস্ট ইজ হিউজ, লুক্রেটিভ, অনেক সস্তা। হ্যাঁ, যদিও তারপরে তোমার এখন কুবারনেটস ক্লাস্টার সার্ভিস, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট নতুন নতুন সার্ভিসের জন্য তুমি প্রত্যেকবার পয়সা খরচ করবা, আবার এই যাওয়া আসার একটা খরচ আছে। তো এত কিছু জিনিসগুলোর জন্য প্রাইভেট ক্লাউড ইজ এক্সপেন্সিভ দেন পাবলিক ক্লাউড। আমি কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে হচ্ছে প্রাইভেট গেলে আমাদের অন প্রিমিসেস বেসিক্যালি থাকছে একটা রাখছি, রাইট? প্রাইভেট ক্লাউড অন প্রেমিসে থাকছে, রাইট। আচ্ছা, তন্ময় ভৌমি কি বলছিল? হ্যাঁ স্যার, বলছি স্যার তাহলে আমাদের প্রাইভেটে যখন আমরা ইউজ করতেছি এটার হচ্ছে স্যার বেনিফিটটা কি থাকতেছে আমাদের, এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হাই হাই, এতক্ষণ পরে বেনিফিট? না স্যার, মানে মেইনলি যেটা মানে ডেটা ব্রিচটা বাদে কি অন্য কোনো বেনিফিট পাচ্ছি আমরা? হ্যাঁ, যেমন তোমার ধরো সিঙ্গেল অর্গানাইজেশন হিসেবে ইউজ করতে পারছো। হ্যাঁ, তোমার পাবলিক ক্লাউডের দরকার নাই। আইবির কিন্তু ডেটা সেন্টার আছে না, আইবির জানো তো? হ্যাঁ স্যার। ব্যাংকের ডেটা সেন্টার আছে না, তাদের হয়তো পাবলিক ক্লাউড দরকার নাই। হ্যাঁ, সো তুমি সিকিউরিটি বলতেছো, তোমার ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি বলতেছো। হ্যাঁ, পাবলিক ক্লাউডে গেলে আমি রিসোর্স ইউজ করতে পারবো, বাট আমাদের দরকার আছে কিনা। বাট লট অফ এডুকেশনাল কোম্পানিজ কিন্তু এখন প্রাইভেট ক্লাউডে, সরি পাবলিক ক্লাউডে চলে গেছে। হ্যাঁ, এখন বিকজ অফ হিউজ পরিমাণ তোমার ইনভেস্টমেন্ট দরকার। যেমন তোমার মাইক্রোসফট অ্যাজুর তোমাদেরকে $100 করে দিচ্ছে, এবং মাইক্রোসফটের একটা প্ল্যাটফর্মই আছে যে মাইক্রোসফট ফর এডুকেশন, সেখানে কিন্তু হিউজ পরিমাণ এআই টিআই নিয়ে শিখতে গেলে ওরা হিউজ পরিমাণ তোমার ক্রেডিট নোট দেয়। এডব্লিউএস আছে, এডব্লিউএস এডুকেট কিন্তু হিউজ পরিমাণ তোমাকে ক্রেডিট নোট দিচ্ছে। সো এটার জন্যই হচ্ছে তোমার প্রাইভেট ক্লাউডের সুবিধাটা, পাবলিক ক্লাউডের সুবিধাটা হচ্ছে এই জায়গায়। আর প্রাইভেট ক্লাউডের যেটা কস্ট, এভরিথিং ইজ বেশি। আবার সুবিধাটা হচ্ছে সিঙ্গেল অর্গানাইজেশন হিসেবে ইউজ করলে দরকার, যেটাতে আমার শেয়ার করার দরকার নেই। হ্যাঁ, মানে স্যার প্রাইভেটের তাইলে সুবিধা হচ্ছে কি আমি ডেডিকেটেড স্টাফ পাচ্ছি, রাইট? আর স্যার সিকিউরিটিটা ভালো হচ্ছে। রাইট রাইট, এক্স্যাক্টলি। ওকে, সো আমরা এটা জাস্ট লাস্ট আজকের। সো পাবলিক, প্রাইভেট এন্ড হাইব্রিডের মধ্যে কি, it is not a comparison, it's something like the beauty of that. Private হচ্ছে high level of data, highly secure, reliability, efficiency and agility. আর পাবলিক is like easy to deploy, click ভিএম 2 ঘন্টার মধ্যে লঞ্চ হয়ে গেল। হ্যাঁ, ভার্চুয়াল মেশিন 1 ঘন্টার মধ্যে লঞ্চ হয়ে যায়। একটা অ্যাপ্লিকেশন মাইগ্রেট করতে কয়েক দিন সময় লাগে। হ্যাঁ, আর প্রাইভেট ক্লাউডে আমরা যখন করতাম তখন বিরাট সার্ভার কিনতে আসতেছে, সময় লাগে। সার্ভারটা এখন কাস্টমসে আসে, বৃষ্টিতে ভিজে গেছে, আল্লাহ না করুক, তারপর আসার পর সার্ভারটা আপ হয়েছে, নেটওয়ার্ক কেবল রাখছে, ইঞ্জিনিয়ার আসতেছে, ও মাই গড, কয়েক মাসের প্রজেক্ট। পাবলিক ক্লাউডে ইটস আ ম্যাটার অফ ক্লিক। একটা ভার্চুয়াল মেশিন বা একটা ইনফ্রাস্ট্রাকচার লোড করতে কয়েক আওয়ার লাগে। তো টাইম দেখছো কত কমে যাচ্ছে। ইজি টু ডিপ্লয়, ক্লিক। ইভেন ওই যে একটা ভিডিওর মধ্যে দেখলাম না, মাল্টি রিজন, তুমি আজকে রাখছো তোমার অ্যাপ্লিকেশনটা, তোমার হিউজ পরিমাণ কাস্টমার হচ্ছে, ধরো লেটসে ওয়ার্কার্স, তারা কোথায় কোথায় আছে? তারা আছে দুবাইতে, তারা আছে সৌদি আরবে, তারা আছে মালয়েশিয়াতে, তারা আছে ইউরোপের ইটালিতে। হ্যাঁ, সো তুমি ইউরোপে ইটালিতে একটা সার্ভিস দিলা, ধরো একটা অ্যাপ্লিকেশন তুমি তৈরি করছো ওয়ার্কারদের জন্য, মালয়েশিয়া একটা সার্ভিস দিলা। তুমি এরকম রিজন ওয়াইজ তুমি আলাদা করতে পারো যাতে সার্ভিস ইন্টারাপ্ট হয়। যেমন আরেকটা গুড এক্সাম্পল হচ্ছে নেটফ্লিক্স এত পপুলার কেন বলবো না, নেটফ্লিক্স এখন বাংলাদেশি মানুষের কেন এত বেশি ইউজ করে, আগে তো ইউজ করতো না, বিকজ নেটফ্লিক্স একটা পপ বা জিও লোকেশন বাংলাদেশে অথবা ইন্ডিয়া থেকে আসতেছে, সেই জন্য তুমি কিন্তু রিডান্ডেন্ট ভাবে, এবং তুমি কিন্তু ওই ফ্ল্যাকচুয়েশন পাচ্ছ না। ইউটিউবে কিন্তু তোমার সব ভিডিও কি ওই আমেরিকা থেকে লোড হচ্ছে? নো,
না স্যার। তোমার লোকাল জায়গা থেকে লোড হচ্ছে, ক্যাশ থেকে নিউজ হচ্ছে। তুমি জানো ইউটিউবে তোমরা কেউ বাংলা নাটক দেখো? কেউ আসো এখানে বাংলা নাটক দেখো? না স্যার, বাট আই গেট দি আইডিয়া যে এখান আচ্ছা, থেকে তো রাইট অনেক কনজিউম হয়, সো লাইক এখানে রাইট অনেক আশেপাশের সার্ভার্স গুলোতে অনেক রাখা হয়। রাইট। তোমরা জানো বাংলা নাটক সবচেয়ে বেশি কনজিউম করে কারা? বা কেউ বলতে পারবে বাংলা নাটক সবচেয়ে বেশি কনজিউম? বিকজ কন্টেন্ট ডেলিভারির কথা আসতেছে এখন। হ্যাঁ, বাংলা নাটক সবচেয়ে বেশি কনজিউম করে কিন্তু আমাদের যারা ওয়ার্কার ভাইরা আছে সারা ওয়ার্ল্ডে, লাইক মালয়েশিয়া, দুবাই, ইউরোপে, তা না, তার সবচেয়ে বেশি কনজিউম করে স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে হচ্ছে কলকাতা, ইন্ডিয়ার লোকজন। কেন? তাদের কোনো নাটকগুলা যেগুলো হয় সবগুলাই হচ্ছে ফ্যামিলি ঝামেলা। হ্যাঁ, এ ওরে মারে ফেলতেছে, এ ওর সাথে দুষ্টামি করতেছে, ওরে একটা উল্টাপাল্টা ব্লাফ করতেছে, এভরিথিং। ওদের নাটকগুলো হচ্ছে এরকম। whereas বাংলাদেশি নাটকগুলো ইজ মোর অন দ্য সাবজেক্ট ম্যাটার ওরিয়েন্টেড। হ্যাঁ, তো সেই জন্য মানে আমি একটা সেন্স দিচ্ছি এবং তোমরা সার্চ করতে পারো ইউটিউবের ম্যাক্সিমাম নাটকের ভিউয়ার ফ্রম ইন্ডিয়া। এবং তারা দেখবে অনেক নাটকে, ধরো এরকম নাটক আছে আফরান নিশো বা এরকম যারা অ্যাক্টর ট্যাক্টর, তারা লেখে যে এই নাটকটা আমার কাছে খুব ভালো লাগছে, ইন্ডিয়া থেকে আমি লিখতেছি। হ্যাঁ, বাংলাদেশি নাটকগুলো সত্যি ডিফারেন্ট বিকজ কন্টেন্ট যারা তৈরি করে নাটকগুলার, তারা কিন্তু কি করতেছে, তারা কিন্তু ভালো কন্টেন্ট করছে। দ্য রিজন হচ্ছে আমি এটা বলতেছিলাম সবকিছু কিন্তু পাবলিক ক্লাউডে চলতেছে এবং ভিউয়ার ইজ ডিফারেন্ট। তুমি পাবলিক ক্লাউডে ডিফারেন্ট ডিফারেন্ট রিজনে করতে পারবা। অ্যান্ড স্কেলেবিলিটি জিরো মেইনটেনেন্স। জিরো মেইনটেনেন্স মানে হচ্ছে যে যেমন ধরো এই যে আমরা যে জিমেইল ইউজ করছি বা গুগল ড্রাইভ ইউজ করছি, কোনো কোনো সময় খুব হাইলি তুমি জানতে পারবা যে বলতেছে আজকে সার্ভারটা ডাউন থাকবে। এরকম আমরা হয়তো জীবনে শুনিও না, কিন্তু ওরা কিন্তু মেইনটেনেন্স করছে, ইটস লাইক এ জিরো মেইনটেনেন্স। তুমি জানো না, বাট ব্যাক এন্ডে ওরা মেইনটেনেন্স করছে বিকজ দে হ্যাভ জিও লোকেশন সার্ভিসেস আছে। সো ওরা কিন্তু মেইনটেনেন্সটা ওইভাবে করছে। সো আমি এজ এ কাস্টমার আমি কিন্তু বদার না আমার ইমেল কই যাচ্ছে আনটিল আনলেস আই ডিলিটেড। কিন্তু আমি দিন শেষে রাতে 3টার সময় ইমেল পাঠাতে পারি, রাত 3টার সময় ইমেল পাঠাতে পারি, ভোর 6টায় ইমেল পাঠাতে পারি। সো আমার এখানে কোনো মেইনটেনেন্স বলে কিছু নাই। তাই বলে কি মেইনটেনেন্স হচ্ছে না? তারা কি ব্যাকআপ রাখছে না? হ্যাঁ, হচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইমিং এর রিজনে করা হচ্ছে। দ্যাটস ওয়ান অফ দ্য বিউটি অফ পাবলিক ক্লাউড। আবার রিলায়েবিলিটি, ইটস অল রিলায়েবল। তুমি যখন যে কোনো জায়গাতে ইউজ করছো, অল ইউ হ্যাভ টু ডু ইজ লাইক ইউ হ্যাভ অ্যান ইন্টারনেট এন্ড ইউ ক্যান ইউজ টু গো। হাইব্রিড, সেফ অ্যান্ড সিকিউর। তুমি দুইটাই কম্বিনেশন দিয়ে ইউজ করতে, প্রাইভেট অ্যান্ড পাবলিক। কস্ট ইফেক্টিভ, হ্যাঁ, যেই জায়গাটাতে আমার প্রাইভেটে হিউজ কস্ট লাগছে, সুইচ অন দ্য পাবলিক, কস্টটা আমি ওভারকাম করলাম। ফ্লেক্সিবল, অফকোর্স ফ্লেক্সিবল। কেন ফ্লেক্সিবল? ওই যে প্রাইভেট পাবলিকের মধ্যে আমি সুইচ অন অফ করতে। স্কেলেবল, আমার আমার একটা সার্ভিস আছে, যেই আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমার ব্যাংকিং সার্ভিস আছে, প্রাইভেট ক্লাউড দিলাম। আমার একটা লাস্ট মাইল ডেলিভারি সার্ভিস, লাস্ট মাইল ডেলিভারি সার্ভিস যে পাঠাও অথবা সহজ, তুমি একটা অর্ডার দিলা, তোমার বাসায় এসে পৌঁছায় দিল। হ্যাঁ, তারা তখন তুমি পাবলিক ক্লাউড ইউজ করলা। সো বোথ আর হাইব্রিড ইউজ করতেছে। হ্যাঁ, সো ফ্লেক্সিবল, স্কেলেবল, ইজি ট্রানজিশন। তুমি যখন তখন দরকার হলে, যখন কোনো সার্ভিস লঞ্চ করা হলে তুমি করতে পারলা। নতুন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করলা, ক্লিকে তুমি লঞ্চ করলা, তোমার টেস্ট সার্ভার আছে, সবকিছু আছে। সো দিস ইজ দি পাবলিক, প্রাইভেট এন্ড হাইব্রিডের ডিফারেন্স। এনি কোয়েশ্চেন? আমরা আজকে সেশনটা র্যাপ আপ করে ফেলতেছি। কারো কোনো কোয়েশ্চেন? আমার কথা শুনতে আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো স্যার, in terms of the cloud server security, are we going to learn about this later on the course? হ্যাঁ, অফকোর্স। আমাদের একটা টপিক আছে যে তোমার ক্লাউড সিকিউরিটির উপর। হ্যাঁ, এবং আমরা যখন AWS এন্ড অ্যাজুর শিখাবো, তখন মানে অ্যাজুর দেখাবো তোমাদেরকে, তখন আমরা সিকিউরিটিগুলো বলবো। আর একটা স্পেসিফিক্যালি একটা ক্লাস অথবা 1.5 ক্লাস হচ্ছে আমরা সিকিউরিটি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো হচ্ছে ক্লাউড ইকোনমিক্স নিয়ে, কেন টাকা পয়সা মানে ক্লাউড যেতে গেলে কি কি ক্যালকুলেশন আমাকে করতে হবে, মাইগ্রেটিং টুলস বলবো, সবকিছু আছে। অলরাইট, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন? আমি স্ক্রিনটা অফ করতেছি। আমি তাহলে রোল কলটা ডাকতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? I guess no, sir.
আচ্ছা, ফাহিম আব্দুল্লাহ সাজিদ। ফাহিম আব্দুল্লাহ সাজিদ আসো? 16111042। মোহাম্মদ সামিউল হাসান, আব্দুল্লাহ আল নোমান। Yes, sir. শাহনেওয়াজ মোহাম্মদ রাচিদ। Present, sir. Present. আচ্ছা, সাদিয়া বিনতে কালাম। সাদিয়া বিনতে কালাম প্রেজেন্ট। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করলে একটু ভালো হইতেছে। নামের মধ্যে আবার স্ক্রিন শেয়ার কি দেখবা? না স্যার আমারটা আই গেস আমি একটু মিস করেছি স্যার। তোমার আইডি বলো। স্যার 1610266 1610266। জি স্যার। হাসান আহমেদ। জি স্যার। তুমি তো অলরেডি প্রেজেন্ট, অ্যাবসেন্ট করে দিব? না না স্যার, এটা কি লেট অ্যাটেন্ডেন্স নিচ্ছিলেন? আমি লেট অ্যাটেন্ডেন্স নিচ্ছি, হ্যাঁ। ও আচ্ছা, সরি স্যার। হ্যাঁ, আচ্ছা না, আচ্ছা, সাদিয়া বিনতে কালাম আছো? নাই। রাজিয়া তানজিম, সরি রাজিয়া তাজরিন নাই। আচ্ছা, রাজিয়া তাজরিন নাই। আব্দুল্লাহ আমিন সাদাত। তাফিমুল আলম 17300091। আচ্ছা, মাহবুবুল হক ভূঁইয়া। মাহবুবুল হক ভূঁইয়া। আরিফুল হক। মুনাব্বুল সাকলাইন। স্যার প্রেজেন্ট। আমি লেট অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আয়েশা বিনতে মুস্তফা। Yes, sir. আচ্ছা, অভিষেক শিকদার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কারোটা বাদ গেছে? আচ্ছা, সবাই আমি বাকিগুলোতে দিয়েছি। ওকে, অলরাইট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি লেকচার শিটসগুলো পাঠিয়ে দিব এন্ড সি ইউ অন নেক্সট থার্সডে। স্যার ইউটিউব লিংকটাও কি দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিব। পিডিএফ এর মধ্যে লিংক থাকবে, সো দ্যাট ইউ ক্যান ইউজ দ্য লিংক। আর ভিডিওটা আমি রেকর্ডিং স্টপ করে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিব। ওকে স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ। Thank you, sir. Assalamu alaikum. Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার।